বাগি দিওয়ানা। পর্ব 11। প্রিমা ফারনাজ চৌধুরী। নাচগানের উন্মাদনায় গমগম করছে গোটা দেওয়ানবাড়ি। চারপাশে ঝাঝালো সাউন্ডবক্সের তালে তালে কেঁপে উঠছে বাড়ির দালান। আলো ছায়ার খেলায় ঘরজুড়ে অদ্ভুত উন্মাদনা। এর মাঝেই সবচেয়ে বিস্ময়কর দৃশ্য হচ্ছে ইলিনা বেগমও নাচছে ছেলেদের সাথে। দেওয়ান বাড়ির মানুষ শুধু হা করে তাকিয়ে দেখছে। এসব হচ্ছেটা কি? ইনামকে টেনে নিয়ে এসেছিল তাহমিনা, কিন্তু ধস্তাধস্তি করতে করতে ছেলেটা আবারও ছুটে গিয়েছে চাচাদের পাশে। আসলাম খান ক্লান্ত ভঙ্গিতে শরবতের গ্লাস হাতে নিয়ে সোফায় বসে পড়লেন। এক চুমুক দিয়ে হাত নেড়ে বললেন, নাচ নাচ। ইনাম ছুটে এসে তার সামনে দাঁড়িয়ে বলল, পাপা বম ডিগি ডিগি বম বম। আসলাম খান হো হো করে হেসে উঠলেন। পাশ থেকে তাহমিনা মুখ বাঁকিয়ে বলল, এই বয়সেও নাচার কত শখ। আসলাম খান হাসি থামিয়ে এইবার চোখ তুলে তাকালো তাহমিনার দিকে। কাকে বললে? আমার মাকে? তুমি নাচতে পারবে এরকম করে? তুমি এক বাচ্চার মা হয়ে বুড়ি হয়ে যাচ্ছ। আমার মায়ের 5টা বাচ্চা, তাও দেখো কত এনার্জি। তাহমিনা দাঁতে দাঁত চেপে বলল, কথায় পারবে না এদের সাথে। আমি ওদিকটায় যাচ্ছি। আসলাম খান তার যাওয়া রুখে দিয়ে বললেন, কোথাও যেতে হবে না। আমি কি আপনার আঙুল ধরে বসে থাকবো নাকি? যেভাবে ঘুরে বেড়াচ্ছ দেখে তো মনে হচ্ছে এই বাড়িটাই তোমার শ্বশুর বাড়ি, অথচ আমাদের বাড়ির এক কোনায় চুপটি করে পড়ে থাকো। তাহমিনা গলা নামিয়ে বলল, আপনার যা মনে হয় তাই ভাবুন। আসলাম খান ঠোঁট চেপে হেসে বলল, না হওয়া শ্বশুরবাড়ির প্রতি এত মায়া? তাহমিনা সোজা চোখে তাকিয়ে বলল, হ্যাঁ এত মায়া। আর ওই বাড়িটা একটা জাহান্নাম, তাই এখানে দুদণ্ড স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছি। আসলাম খানের চোখমুখ শক্ত হয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখল কাবির দেওয়ান কোথাও নেই। তাই তাহমিনাকে যেতে দিল, নইলে ডিউটি করতে হতো ওর পেছনে পেছনে। কামরান দেওয়ান আর কাউসার দেওয়ান হাজির হতেই আমিন খান হাত বাড়িয়ে দিয়ে বলল, আরেহ বেয়াই সাব, আসুন আসুন বসে কথা বলি। ছেলেপেলেরা মজা করুক। বিয়েতে মজা করবে না তো কি করবে? কাউসার দেওয়ান কিছু বললেন না। মুরব্বীরা পাশের রুমে গিয়ে বসল। সেখানে আমিন খান একাই কথাবার্তা বলে চলল। কামরান দেওয়ান কাউসার দেওয়ান কেউ আগোবাড়িয়ে কিছু বলতে গেল না। এদিকে হঠাৎ হইচই পড়ে গেল নিচে। নাচগানের বহর খানিকটা থমকে দাঁড়ালো। ইথিকা লেহেঙ্গা ধরে ধরে নামছে। সবাই একসাথে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। ইথিকার গায়ে হলদে রঙের ঝলমলে লেহেঙ্গা, চুল খোলা। তার 3 ভাই একযোগে মুখে বাঁশি তুলল। আবারও গানের ঝংকারে মাতোয়ারা হয়ে উঠল চারপাশ। সেও সবার সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করল। চক্ষু ছানাবড়া হয়ে গেল সবার। দোতলায় দাঁড়িয়ে হা করে সবাই দেখছে ইথিকাকে। বড় ফুপু বলল, দেখলি দেখলি কাবিরের বউয়ের কাণ্ড দেখলি? এতগুলো মানুষের সামনে কেমন নর্তকীদের মতো নাচছে। তার উপর এত বড় বিপদ গেল 2 দিন হয়নি। মেয়েটা এখন সবার সামনে এসে নাচগান করছে। বুড়িটাও দেখ না, নাচনেওয়ালির সবকটা নাচুনে ছেলেমেয়ে হয়েছে। লুবনা বেগমও অবাক হয়ে গেছেন। চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। মেয়েটা এতদিন যাবৎ কোনো উচ্ছৃঙ্খল কাজকর্ম করেনি। একদম শান্ত হয়েছিল। হঠাৎ এমন নাচার তাল উঠল কেন? কিরণ আর কাজিন বান্ধবী সবাই ইথিকার নাচ দেখছে। কিরণের বান্ধবীরা তার ভাবির প্রশংসায় পঞ্চমুখ। কি সুন্দর নাচছে। কিরণ দ্রুত কল্পনার ঘরে চলে গেল। কল্পনা এক কোণে আয়নার সামনে বসে আছে চুপচাপ। হলুদ, গাঢ় সবুজ, গোলাপি আর গোল্ডেন রঙের মিশেল তার লেহেঙ্গাটি। চলিটা গোল্ডেন রঙের, হাতা 3/4 লম্বা। গলায় সামান্য নেকলাইনের চারপাশে মুকুটের মতো নকশা আছে। পিছনে পাতলা ফিতা বাঁধা। নেটের ঘোমটায় সূর্যমুখীর পাপড়ির ডিজাইন। ঘোমটার চারপাশে সোনালি লেইস আর ছোট ছোট পুঁতির ঝালর। গোলাপ আর জুঁইফুলের গয়না পরেছে সে। এমন সাজে কল্পনাকে দেখে কারো চোখ সরানো ভার। অথচ তার চোখে মুখে একরাশ বেদনা ভাসছে। কিছুক্ষণ আগে জেঠাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছে সে। সবচেয়ে আনন্দের দিনে কাছের মানুষগুলোকেই বোধহয় বেশি মনে পড়ে। এতদিন ধরে বিয়ে নিয়ে শত কল্পনা জল্পনা করলেও আজ কিছুই ভালো লাগছে না কল্পনার। মনটা ভার হয়ে আছে বাবাকে নিয়ে। শিশু বয়স পেরিয়ে কৈশোর, তারপর তারুণ্য, সবটা কেটেছে বাবার অনুপস্থিতিতে। এখন যেই একটু একটু করে বাবার স্পর্শটা ফিরে পাচ্ছিল, আবার যেতে হচ্ছে অন্য ঘরে, অন্য জীবনে। এই সব ভাবনার ভেতরেই কিরণের গলা শোনা গেল, আপু নিচে কি হচ্ছে জানো? কল্পনা মাথা না তুলেই বলল, জানি। কিরণ অবাক হয়ে বলল, ভাবি পর্যন্ত নাচছে। বড় ফুপু চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। খালাম্মা আর মামিরা এটা নিয়ে বলাবলি করছে। এমনকি ভাবির মাও। কল্পনা অবাক হলো না। তার ওসব নিয়ে মাথা ঘামাতেও ইচ্ছে হলো না। কিরণ তার সাথে কথাবার্তা বলে বেরিয়ে যাচ্ছিল। কল্পনা বলল, কিরণ শোন, ভাবিকে ডেকে বল বড় ভাই আসার আগে যেন সব বন্ধ করে দেয়, নইলে পরে ঝামেলা হবে। আজ অন্তত কোনো ঝামেলা না হোক। কিরণ বলল, আমি যেতে পারবো না ওখানে। ওরা ওখানে টেনে নিয়ে যাবে।
মেঝ ভাই আর ছোট ভাইকে ইতোমধ্যে টেনে নিয়ে গেছে। ওরা কোনোমতে গা বাঁচিয়ে চলে এসেছে। তখনই তাহমিনাকে দেখা গেল। দরজা ঠেলে ঘরে ঢুকে কল্পনাকে দেখে হাসল সে। কল্পনা খুশি হয়ে বলল, আপা। তাহমিনা এসে তাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখল দুজন দুজনকে। তাহমিনা তার গালে হাত রেখে বলল, তোকে কি মিষ্টি লাগছে রে কল্প? কল্পনা বলল, তুমি একটু আগে আসবে না? আমি আসবো আগে? মাথা খারাপ? ইনামের বাবা আমাকে ছাড়বে একা? কল্পনা চুপ হয়ে গেল। সে ভুলেই গিয়েছিল আসলাম খান তাহমিনা আপার আশেপাশে কাবির দেওয়ানের ছায়াকেও ভয় পায়। সে তাহমিনার শাড়িটা ছুঁয়ে বলল, ভাবি পাঠিয়েছে নাকি? হ্যাঁ, বলল সবাই নাকি এরকম শাড়ি পরবে। তোর লেহেঙ্গাটাও সুন্দর হয়েছে। আমি আর কিরণ তো মিলে গেলাম। কিরণ হাসল। সে শাড়িটা লেহেঙ্গার মতো পরেছে। তাহমিনাকে বলল, তুমি কিছু খেয়েছ? হ্যাঁ খেয়েছি। ইনামটাকে কিছু খাওয়াতে পারিনি। চাচাদের পেলে না ওর আর কাউকে লাগে না। কল্পনা বলল, তুমি আমার সাথে বসো আপা। আমরা কিছু কথা বলি। তাহমিনা বলল, আমি আছি। কিরণ বেরিয়ে গেল ঘর থেকে। কল্পনা পায়েস খাচ্ছিল। তাহমিনাকে বলল, আপা খাবে একটু? তাহমিনা বলল, আর না রে। যথেষ্ট হয়েছে। আন্টি আমাকে পেট ভরে খাইয়েছে। শোন না, একটা কথা বলার ছিল। মাঝহাব ভাইয়ার বউকে দেখলাম না? উনি নাকি অনেকদিন যাবত এখানে থাকেন। কল্পনা বলল, হ্যাঁ, তুমি জানতে না? জানতাম, কিন্তু এতদিন থাকবে সেটা তো ভাবিনি। এসেছে থেকে গেছে। আর ও চাকরি করে। সারাদিন তো বাইরেই থাকে। ইথি কিছু বলে না? না, ভাবির সাথে ওর তেমন কথাবার্তাও হয় না। হবেও না। আমার ননদকে আমি চিনি। তোর সাথে ভালো ব্যবহার করে তো? কল্পনা হেসে ফেলল। ননদের ব্যাপারে ঝালাই করছো? তাহমিনাও হাসল। আর বলিস না ভাই, ওই মেয়েকে তো আমি চিনি। কি কাহিনীটাই না করলো মাঝহাবের সাথে। কল্পনা তার দিকে এক চামচ পায়েস বাড়িয়ে দিয়ে বলল, আমাদের সাথেও প্রথম প্রথম অনেক ঝগড়াঝাটি হয়েছে। এখন ওসব হয় না। ভাবি ভাবির মতো থাকে, আমরা আমাদের মতো। তাহলে তো বেশ ভালো। দরজা ঠেলে তখনই কাদিন ঢুকে এল। তাহমিনাকে দেখে বলল, ভাবি দেখছি এখানে। আপনাকে আসলাম ভাই খুঁজছে। যেতে বলছে। তাহমিনা হতাশ চোখে কল্পনার দিকে তাকালো। বিষয়টা দুঃখজনক হলেও কল্পনার হাসি পেল। সে শব্দ করে হাসল। তাহমিনা চলে গেল। কল্পনা কাদিনকে ডাকল, ভাইয়া পায়েস খাও। না। আরেহ খাও না। কাদিন দাঁড়ালো। কল্পনা এক চামচ পায়েস বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর কাশেদও ঢুকে এল। কল্পনাকে দেখে বলল, আরেহ ভূতনি দেখছি পায়েস খাচ্ছে। কল্পনা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খাবে? তুই খা। কল্পনা তার দিকে পায়েস বাড়িয়ে দিয়ে বলল, বিয়েবাড়িতে অনেক মেয়ে এসেছে। দুজন দুটো পছন্দ করে নাও। বিয়ে দেয়ার দায়িত্ব আমাদের। দুজনেই হাসল। কাশেদ পায়েস খেতে খেতে বলল, নিচে যেতে পারলে দেখতে পেতি মাতালের নাচ চলছে। এসব আর নতুন কিছু? বড় ভাইয়ের বিয়ের দিন দেখলে না? কাদিন বলল, ভাবির মায়ের যে নাচ বাবা। তিনজনই একসাথে হেসে ফেলল। সাথে সাথে দরজা ঠেলে ইথিকা ঢুকল। তারা দিয়ে বলল, কল্প চলো চলো নিচে চলো। ইথিকার পিছু পিছু লুবনা বেগম ঢুকে এসে বললেন, না না বৌমা, নিচে অনেক ছেলে পেলে। ওখানে ওকে নিয়ে যাওয়া হবে না। ওর বাবা চাচারা খেপে যাবে। ইথিকা বলল, আমি নিয়ে যাচ্ছি। আমি সাথে করে নিয়ে আসব। কাদিন বলল, ভাবি ওকে ছাদে নিয়ে যাওয়া হবে। ওখানে স্টেজ করা হয়েছে। আই নো কাদিন। মম ওকে দেখতে চাইছে। আমি ওকে নিয়ে যাব আর আসব। কল্প চলো। লুবনা বেগম বলল, ও লজ্জা পাচ্ছে বৌমা। যাবে না। থাক, বাদ দাও। ইথিকা বলল, ওকে ঘোমটা নামিয়ে দিচ্ছি হালকা করে। তাহলে আর লজ্জা পাবে না। ইথিকা কারো কথা শুনল না। কল্পনার ঘোমটা নামিয়ে দিল। তারপর তাকে নিয়ে বেরিয়ে গেল। নিচে তখনও নাচগান চলছে। বউ হাজির শুনে সবার মনোযোগ ছুটে এল কল্পনার দিকে। ক্যামেরার লেন্স ঘুরে গেল সেই দিকেই, গানের তালে হঠাৎই বদল এল। ক্যামেরার আলো পড়ল কল্পনার মুখে। সে হালকা ঘোমটা টেনে ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে সাবধানে। ইথিকা তার পাশে। কল্পনার অস্বস্তি হচ্ছে খুব। ফ্লোরের মাঝখানে থেমে গেল নাচানাচি। আশিস আরিশের সাথে আরও অনেকেই দাঁড়িয়েছিল পাশে। আরাব খান তাদের সরিয়ে তাকালো গম্ভীর ভঙ্গিতে। বেআইন নন হাজির সাইড দে। কল্পনার দিকে ছিটিয়ে দেওয়া হচ্ছে গোলাপের পাপড়ি। আরাব খান ধীরে ধীরে আশিসের কাঁধে ভর দিয়ে দাঁড়ায়। চোখ দুটো সরু করে তাকায় কল্পনার মুখের দিকে। তারপর চিরাচরিত বদমাইশি হাসিটা ছুড়ে বলল, বেআইনকে দেখে তো বিয়ে বিয়ে পাচ্ছে। তারপর কাঁধের একপাশে মাফলার ছুঁড়ে তুলে এক আঙুল তুলে ইশারা করল। মিউজিক। এক মুহূর্ত নিস্তব্ধতা। তারপরেই ভূকম্পনের মতো কেঁপে উঠল দেওয়ানবাড়ি। ড্রাম বিটে জমে উঠল রক্তমাংসের স্পন্দন। আলো ঝলসে উঠল আবার। আরাব খান ধীরস্থির ভঙ্গিতে শরবতের গ্লাস হাতে তুলে নিয়ে গা এলিয়ে বসে পড়ল সোফায়, এক পা আরেক পায়ের উপর তুলে।
চোখজোড়া ধূর্ত শেয়ালের মতো টিক করে তাকিয়ে আছে সেই ঘোমটার নিচে লুকিয়ে থাকা মুখটার দিকে। কল্পনাকে নিয়ে ইলিনা বেগমের সামনে এসে দাঁড়ালো ইথিকা। ইলিনা বেগম হাসলেন। থুতনি ধরে কল্পনার মুখ তুলে বললেন, লজ্জা পাচ্ছ নাকি? লজ্জা পাওয়ার কিছু নেই, আমরাই তো। কল্পনা হালকা হাসার চেষ্টা করল। ইলিনা বেগম তার ঘোমটা নামিয়ে দিয়ে বললেন, তোমার জন্য উপহার আছে। দাঁড়াও একটু। এই আর্য। আরাব খান শরবতের গ্লাসে ঠোঁট ডুবিয়ে এদিকটাই তাকিয়েছিল। মায়ের ডাকে হাত তুলল। ইয়েস। ইলিনা বেগম ইশারা করলেন, ওটা নিয়ে এসো। আরাব খান ধীরে ধীরে সোফা ছেড়ে দাঁড়ালো। পাঞ্জাবির উপর পরা কালো ব্লেজারের ভেতরের পকেটে হাত ঢুকিয়ে সে বের করল একটি চকচকে রিং বক্স। তারপর কল্পনার পেছনে এসে দাঁড়ালো। কোনো কথা না বলে বক্সটা এগিয়ে দিল ইলিনা বেগমের দিকে। ইলিনা বেগম বক্সটা নিয়ে মৃদু হাসলেন। তারপর কল্পনার ডান হাতটা তুলে আঙুলে আংটিটা পরিয়ে দিতে দিতে বললেন, তোমার জন্য একটা ছোট্ট উপহার। আরাব খান কথার মাঝখানে বলে উঠল, ছোট্ট উপহারটার দাম 2,18,800 টাকা। ইলিনা বেগম ধমকালেন চোখ রাঙিয়ে। আরাব খান হেসে সরে গেল। আশিস খান আর আরিশ খানের হাতে ওয়্যারলেস মাইক্রোফোন। তারা গান গাইছে। আশপাশের ছেলেমেয়েরা হাততালি দিয়ে তাল মেলাচ্ছে, কেউ কেউ গলা মেলাচ্ছে সেই সুরে। তার মাঝেই কল্পনা বলল, আন্টি উপরে আসুন। ছোট মার সাথে তো দেখা হয়নি এখনো। ইলিনা বেগম হাসি মুখে বললেন, যাব। ইথু যাও, ওকে নিয়ে যাও। ইথিকা কল্পনার হাত ধরেই বলল, চলো। কল্পনার পা বাড়াতেই চোখের পলকে ইথিকা কল্পনাকে ভিড়ের ভেতর টেনে নিয়ে গেল। তখনই ভেসে এল আরাব খানের গলার স্বর, মিউজিক মিউজিক। ততক্ষণে কল্পনার মাথা গোলকধাঁধার ভেতর পড়ে গেছে। কারো শক্তিশালী হাত তার আঙুল ধরে তাকে এমনভাবে ঘোরাচ্ছিল যে পায়ের নিচের মাটিও যেন সরে যাচ্ছিল। সুর আর কোলাহলের মধ্যে সে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল। কান মাথা ভনভন করছে। হঠাৎ নিজেকে সামলে দাঁড়াতেই সামনে তাকিয়ে দেখল যে তার হাত ধরে এতক্ষণ তাকে ঘোরাচ্ছিল সে আর কেউ নয়, স্বয়ং আরাব খান। কিছু বুঝে উঠার আগে তার ঘোমটাও তুলে দিল আরাব খান। কল্পনার আগে ফুঁসে উঠল। মুখখানা লাল হয়ে উঠেছে। চোখ দুটো ঠিকরে পড়ছে বিস্ময়। সে বুঝে উঠতে পারল না লজ্জায় মুখ লুকাবে না জোরে একটা চর কষাবে। আরাব খান পেছনে হাত বাড়ালো কল্পনার সাথে হেসে। ডাকল, আশিস। আশিস খান তাড়াতাড়ি এগিয়ে এসে হাতে একটা গোলাপের মালা ধরিয়ে দিল। আরাব খান সেই মালাটা কল্পনার গলায় পরিয়ে দিয়ে বলল, বেআইনের জন্য একটা বাসি ফুলের মালা। অযথা পয়সা খরচ করা আরাব খানের স্বভাব না। কল্পনা মালাটা খুলে নিচ্ছিল। আরাব খান মালাটা ধরে কল্পনাকে টেনে এনে বলল, সরি, ভুলে গিয়েছিলাম। আমার আনার দরকার ছিল ফেয়ার এন্ড লাভলি। বেআইন যে কালা সেটা তো আমার মনেই ছিল না শালা। বলেই হো হো করে হাসল। কল্পনা তার দিকে চেয়ে রইল। চোখে ভয়ঙ্কর রাগ। সে কিছু একটা করে ফেলবে এখন। করবেই। কাদিন আর কাশেদ নাচানাচির ভিড় ঠেলে আসতেই পারছে না। কিরণ যেই গেল, আশিস খান তাকে পায়ে মেরে ফেলে দিল। আবার হাত বাড়িয়ে টেনেও তুলল। ঘাড় চুলকে বলল, ওদিকে যাওয়া বারণ। কিরণ বলল, আমি কি তোমার সাথে কথা বলছি? আমি তোমার সাথে কথা বলছি। কিরণ বলল, নির্লজ্জ গায়ে পড়ে কথা বলবে। আশিস খান বলল, জি জি, আপনি বিশ্বসুন্দরী তাই। কিরণ ঝাঝালো কণ্ঠে বলল, এই সরো। তোমার সাথে আমি কথা বলতে চাই না একদম। আশিস খান বলল, কাক করেছে ময়ূরীর সাজ। কিরণ প্রচণ্ড রেগে গেল। বলল, নিজের চেহারাটা আয়নায় দেখেছ? দেখেছি, এম ড্যাম হ্যান্ডসাম। কিরণ তির্যক হেসে বলল, একটা মেয়েকে জিজ্ঞেস করে জেনে নিও তুমি ঠিক দেখতে কেমন। তোমাকে দেখলেই মানুষের বমি পাবে। আশিস খান বলল, তোমাকে দেখে অলরেডি আমার কয়েকবার বমি হয়ে গেছে। কিরণ বিরক্তি নিয়ে সরে পড়ল সেখান থেকে। কাদিন আর কাশেদ ভিড় ঠেলে কল্পনার কাছে গিয়ে বলল, কল্প চল, এই আর্য মালাটা ছাড়। আজকের দিনে অন্তত ওর সাথে বদমাইশি করিস না। ছাড়। আরাব খান মালাটা ছেড়ে হাত ঝাড়া দিয়ে চলে যাচ্ছিল। তখনই দেখল কল্পনা মালাটা খুলে ছিঁড়ে ফেলল সর্বশক্তি দিয়ে। তারপর পায়ের নিচে ফেলে তার উপর দিয়ে হেঁটে চলে গেল কাদিন আর কাশেদের সাথে। এদিকে ইথিকা যখন গানের তালে কোমর দুলিয়ে একেবারে মগ্ন হয়ে উঠেছে ঠিক তখনই কাবির পা রাখল বাড়ির দরজায়। বেজে চলা গানের তালে চারদিক মাতোয়ারা, অথচ কাবিরের ভ্রু একটুও কুঁচকাল না। বাড়িতে এমন উচ্ছ্বাস দেখে মুহূর্তেই তার সবকিছু পরিষ্কার হয়ে গেল কারা এসেছে। তার চোখ গিয়ে ঠেকল মাঝখানের সেই মেয়েটির ওপর। বিচ্ছিন্ন আলোয় ইথিকা একঝাঁক ছেলে মেয়ের মাঝখানে ঘূর্ণির মতো ঘুরে ঘুরে নাচছে। ইলিনা বেগম এসে ঝটকা দিয়ে ইথিকার হাত ধরলেন। চাপা গলায় বললেন, পেছনে তাকাও। ইথিকা থমকে গেল। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখল দরজায় পাশে কাবির দাঁড়িয়ে। চোখাচোখি হতেই ইথিকা জিহ্বায় কামড় দিল। সবার নাচ থেমে গেল। গানের শব্দ নিস্তব্ধ হলো এক নিমিষে। খান্না সোফায় বসে শরবত খেতে লাগল। আর কাবির বাড়ির ভেতর ঢুকে পড়ল চুপচাপ।
ইথিকা তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে, তারপর হঠাৎই ছুটে গেল পেছনে পেছনে। কাবির থামল না, একবারও পেছনে ফিরে তাকালো না। নিঃশব্দে নিজের ঘরে ঢুকে দরজার কপাট ঠেলে বন্ধ করার আগেই ইথিকা ভেতরে ঢুকে পড়ল। ঝাঁপিয়ে পড়ে কাবিরকে জড়িয়ে ধরল দুই হাতে। বুকের কাছে নিজেকে চেপে ধরে মুখটা তুলে আনলো তার গালের কাছে। তারপর চেপে একটা চুমু খেল। কাবির শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ইথিকা তার মুখের দিকে তাকিয়ে বলল, সরি, আমি আর কখনো নাচব না সবার সামনে। কাবির তার দিকে তাকালো এবার। বলল, কেন? ভালো লাগছিল দেখতে। দারুণ নাচো তুমি, মন ভরে গেছে আমার। ইথিকা তার বলার ধরন দেখে ধীরে ধীরে তাকে ছেড়ে দাঁড়ালো। মুখের দিকে চেয়ে রইল আহত দৃষ্টিতে। কাবির কিছু টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় বলল, জোসেফরা আসছে, আপ্যায়নে ত্রুটি যেন না থাকে। আফটার অল তুমি কল্পর ভাইয়ের বউ একজনই আছো। ইথিকা তার পিছু পিছু ঘর থেকে বের হলো। ঠিক তখনই বড় ফুপু তেড়ে এসে বললেন, বেয়াদব মেয়ে কোথাকার, তুমি এভাবে বাড়ির মানসম্মান সব ডুবিয়ে দিলে। ইথিকা পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। বড় ফুপু চেঁচিয়ে বললেন, কি বেয়াদব মেয়ে দেখেছ তোমরা? আমার কথাকে অগ্রাহ্য করছে। ইথিকা নাক তুলে বলল, আমার মমো একজন নাচের স্কুলের টিচার, তার মেয়ে হয়ে আমি নাচব না তো কে নাচবে? সব সময় শাসন করবেন না, এইসব ফালতু জ্ঞান অন্য কোথাও গিয়ে দেবেন। অসহ্য, সবসময় চুপ থাকি বলে মাথা কিনে নেননি। বড় ফুপু তার গালে কষে একটা চড় বসালো। সবাই হতভম্ব হয়ে গেল। ইথিকা অবাক হয়ে তাকালো, চোখে জল টলমল করে উঠল। কাবির ফিরতি পথে আসছিল। চড় মারাটা সে দেখেছে। ইথিকা তার দিকে টলমলে চোখে তাকালো। কাবিরের কপাল কুঁচকে গেল বিরক্তিতে। আর এইসব ঝামেলা নেয়া যাচ্ছে না। বিয়েবাড়িতেও শান্তি নেই, দুদণ্ড। সে চলে গেল সেখান থেকে। থাকবে না সে আর এই বাড়িতে। ক্লাবে থেকে যাওয়া উচিত ছিল। বড় ফুপুকে টেনে নিয়ে গেল কিরণ। ইথিকা চোখের জল আড়াল করে নিচে চলে এল। জোসেফ আর জেসির আসার কথা ছিল বন্ধু বান্ধব নিয়ে। সকাল থেকে ওদের জন্যই ভেতরে ভেতরে একরাশ উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছিল কল্পনা। কিন্তু সন্ধ্যায় জোসেফ জানিয়ে দিল তারা আসবে না। মুখে না বললেও ভেতরে ভেতরে অনেকটা খারাপ লেগেছিল কল্পনার। কিন্তু সে জানত না, এই না আসার খবরটাই ছিল জোসেফের সারপ্রাইজের অংশ। রাত গড়িয়ে তখন প্রায় 1:30 বাজে। তখনই দেওয়ান বাড়ির সদর দরজায় হইচই তুলে হাজির হলো জোসেফ। সাথে বন্ধু বান্ধব কাজিন। সে এসেছে শুনে কল্পনা দোতলায় এসে দাঁড়ালো। জেসি একদম বাড়ির ভেতর ছুটে এল, কাউকে পরোয়া না করে। তার পরনেও লেহেঙ্গা। আরাব খানকে সোফায় বসা দেখে থমকে গেল। আরাব খান গলা কাত করে তার দিকে তাকালো। জেসি মুখ বাঁকিয়ে তাকে এড়িয়ে গেল খুব সুনিপুণভাবে। তারপর কল্পনা আর কিরণকে নিচে চলে এল। জোসেফ আর তার কাজিনদের নিয়ে কাদিন আর কাশেদ হাসাহাসি করছে। জেসি চেঁচিয়ে বলল, সাইড সাইড, বউ চলে এসেছে। সবাই ঘাড় ফিরিয়ে তাকালো। সমস্বরে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাবি। কল্পনা সালামের জবাব দিয়ে বলল, এত দেরিতে? সবাই সরে গিয়ে জোসেফকে জায়গা করে দিল। কপালের কাছে হাত নিয়ে গিয়ে জোসেফ তাকে সালাম দিল। কল্পনাও হেসে তাই করল। তা দেখে সবাই হাত তুলে হু হু করে আওয়াজ তুলল। জামাই বরণ করে ভেতরে নিয়ে আসা হলো। জোসেফের কাজিনরা তখন নতুন বর বউকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাসে নাচছে। কল্পনা কথা বলছে জোসেফের সাথে। কাবির এইমাত্র বেরুলো, সেটাও বলল। ঠিক তখনই শুরু হলো কাওয়ালি গানের সুর। তবলা আর হারমোনিয়ামের শব্দ আর কাওয়ালি গানের তালে পুরো আসর বদলে গেল। নতুন বউ বর আর তাদের আত্মীয় পরিজনদের ঘিরে নাচ গান হাততালি হাসাহাসির মাঝখানে খানদের অস্তিত্ব মিলিয়ে গেল। ওরা একপাশে সরে গিয়ে শুধু দর্শক হয়ে দাঁড়িয়ে রইল। আমিন খান এসে বলল, চলো সবাই, অনেক আনন্দ হয়েছে। আরাব খান বলল, তুমি তোমার ডার্লিং নিয়ে চলে যাও, আমি আমার ডার্লিং নিয়ে তবেই ফিরব। ইলিনা বেগম তাকালেন জেসির দিকে। অবাক হয়ে বললেন, আজ এখানে কোনো সিন ক্রিয়েট নয়। আর্য জেসিকে কিছু বলো না, কিছু করো না। আশিস আশ্বাস দিয়ে বলল, মশকরা করছে, চিন্তার কিছু নেই। আরাব খানের তীক্ষ্ণ একদৃষ্টিতে ক্ষেপে চেয়ে থাকা চোখ দুটো গিয়ে তখন ঠেকেছে কল্পনার মুখে। এতক্ষণ তাকে দেখে মনে হচ্ছে যেন কেউ বোমা ফাটিয়ে গেছে তার উপর। আর এখন বর আসার পর থেকে তার আনন্দের শেষ নেই। আরাব খান তার এত আনন্দ সহ্য করতে পারল না। বিয়ের অনুষ্ঠান রাতে, কাছের একটা নামিদামি ক্লাবে। যেহেতু আকদ পড়ানো হয়নি তাই 8:30টার দিকে কল্পনাকে নিয়ে ক্লাবে হাজির হওয়ার কথা ইথিকার। ইথিকাই নিজ হাতে সাজাবে কল্পনাকে, এরূপ কথা ছিল। কিন্তু তার মেজাজ এতটা খারাপ ছিল বড় ফুপুর চড় খাওয়ার পর থেকে সে সাজানোর বদৌলতে একটা মেকআপ আর্টিস্ট ঠিক করে দিল। কল্পনা পার্লারে সাজতেন চায়নি। যেহেতু ক্লাবে আর ফটো সেশন হবে না সেহেতু অল্প করে সাজলেই হয়ে যেত। কিন্তু ইথিকা বলল মন ভালো না থাকলে সে সাজাতে পারে না। তাছাড়া পার্লারে সে তো থাকবে, চিন্তার কিছু নেই। তার পরিচিত পার্লার,
গাড়িতে ইথিকা, কিরণ, কল্পনা আর তাদের মামাতো বোন অহনা ছিল। সবাই কল্পনাকে হাসাচ্ছিল। বাড়ি থেকে বেরোনোর সময় সে কাঁদছিল খুব। চোখ মুখ ফুলে গেছে। পার্লার থেকে সাজগোছো করে সবাই রওনা দিল ক্লাবের দিকে। হঠাৎ ইথিকার ফোনে কল এল। কার একটা ফোন তারা পার্লারে ফেলে এসেছে। কিরণ সাথে সাথে বলল, আমার। গাড়িটা অগত্যা থামাতে হলো। কিরণ অহনাকে নিয়ে গাড়ি থেকে নেমে গেল। ইথিকাকে বলল, ভাবি আমরা সিএনজি নিয়ে ক্লাবে চলে যাব। আপু। কল্পনা চোখ বুজে গাড়ির সিটে হেলান দিয়ে বসেছিল। কিরণ ডাকতেই চোখ খুলল। কিরণ বলল, আমি পার্লারে যাচ্ছি, ফোনটা ফেলে এসেছি। যা, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা। কাবির যেহেতু ফোনের উপর ফোন দিচ্ছে সেহেতু ইথিকাকে তাড়াতাড়ি রওনা দিতে হলো ক্লাবের উদ্দেশ্যে। কল্পনার ঘুম চলে এসেছে প্রায়। গভীর রাত। চারপাশ নিস্তব্ধ। যে বাড়িটা সামনে দাঁড়িয়ে আছে সেটা বহু পুরনো। বাড়িটার রং বোঝা যাচ্ছে না। ধুলোমাখা দেওয়াল, কাঁচভাঙা জানালা, ছাদে জঙ্গল হয়ে ওঠা আগাছা। মূল ফটকের লোহার গ্রিলটা আধা খোলা, বাতাসে মাঝে মধ্যে হালকা ককিয়ে উঠছে। বাড়ির ভেতর আলো নেই কোথাও। শুধু মাঝে মাঝে চাঁদের আলোয় ছায়া এসে পড়ছে ভাঙা সিঁড়ির গায়ে। সিঁড়ির কিনারায় জমে আছে পাতা ধুলো। দরজার নিচ দিয়ে বেরিয়ে আসছে শীতল স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। পচা কাঠ আর ছত্রাকের ঘ্রাণ। দেয়ালে পলেস্তার খসে পড়েছে। ভেতরের ইট পর্যন্ত দেখা যাচ্ছে। একটা জানালার পর্দা বাইরে উঠছে হাওয়ায়। বাড়ির অন্ধকার চৌহদ্দির ভেতরে একটা ঘর, দরজা বন্ধ, জানালায় পোকায় খাওয়া নোংরা পর্দা। ভেতরে আলো বলতে শুধু বাইরে থেকে আসা একফালি চাঁদের ঝাপসা আভা। সেই অন্ধকার ঘরের এক কোণে একটা কাঠের পুরনো খাট। খাটের ওপরে শুয়ে আছে একটা মেয়ে বধূ বেশে। সেই নিঃশব্দ, স্থির। লাল শাড়ির আঁচলটা মেঝের উপর গড়িয়ে পড়েছে, গায়ে কোনো গয়না নেই। শ্বাস চলছে অল্প স্বল্প। ঘাড়ের কাছে ঘেমে উঠেছে চুলগুলো, কপালে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। ঠোঁট অল্প অল্প কাঁপছে, ফিসফিস করে কিছু বলতে চাইছে, কিন্তু স্বর বেরোচ্ছে না। তখনই একটা ছায়া প্রবেশ করে ঘরের ভেতরে। দরজার ফাঁক দিয়ে ঢুকেই ছায়াটা থেমে যায়। দাঁড়িয়ে থাকে মেয়েটার দিকে চেয়ে। বিছানায় শুয়ে থাকা কল্পনা আধো আধো চোখে তাকায়, চোখের পাতা ভার, দৃষ্টি ঝাপসা। সে ছায়াটাকে চিনতে পেরে তার দিকে হাত বাড়িয়ে দেয়। অস্ফুট স্বরে ডাকে, জোসেফ। একটা হাত অর্ধেক উঠে যায়। আঙুলগুলো কাঁপে। কিন্তু হাতটা হঠাৎই শক্তি হারিয়ে ধপ করে বিছানায় পড়ে যায়। ডেট রেপ ড্রাগ রোহিপনল তখন সবেমাত্র কাজ শুরু করেছে। কল্পনা আর ইথিকা দুজনেই নিখোঁজ হওয়ার পর কেটে গেছে 2 ঘন্টা। সময় যত গড়াচ্ছে আতঙ্ক ততই ঘনিয়ে আসছে। কাবির রাগে ফুঁসছিল। কিরণকে এমন বকুনি সে জীবনে কখনো দেয়নি। কিরণ বকুনি খেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টলটল করে জল পড়ছে, কাঁদতে কাঁদতে নাক মুখ লাল হয়ে গেছে। ইথিকার ফোন বারবার ডায়াল করা হচ্ছে কিন্তু সাড়া নেই। কাবির বসে থাকার মানুষ নয়। আসলাম খানকে জেরা করেছে সে। কিন্তু আসলাম খান সম্পূর্ণ নিরুত্তাপ। সে কিচ্ছু জানে না এসবের ব্যাপারে। ইলিনা বেগম জানালেন তিনিও কিছু জানেন না। আশিস খান আর আরিশ খান ও ইথিকাকে ফোন করে যাচ্ছে। শুধু অনুপস্থিত আরাব খান। তাকে অনুপস্থিত দেখে আর কারো সন্দেহ রইল না এসবের পেছনে কার হাত থাকতে পারে। ক্লাবের ভেতর সবাই অস্থিরভাবে পায়চারি করলেও কাবির বেরিয়ে পড়েছে অপেক্ষা না করে। কল্পকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। কাদিন আর কাশেদের সাথে ক্লাবেই আশিস আর আরিশের সাথে কথা কাটাকাটি লেগে গেছে। আর কথা কাটাকাটি এক পর্যায়ে মারামারি পর্যন্ত গড়ালো। কাদিন ইচ্ছেমতো মেরেছে আশিসকে। সবাই মিলে না ছাড়ালে খুনাখুনি হয়ে যেত। কাদিনকে ধরে রেখেছে সবাই। কাদিন বলল, এই কুত্তার বাচ্চাগুলো জানে কল্প কোথায়। ওরা সবাই চালাকি করছে। বড় ফুপু বললেন, সব নষ্টের মূল কাবিরের বউ। আমি বলেছিলাম ওই মেয়ে শেষ করে দেবে সব। কেউ আমার কথা শোনেনি। জোসেফের মা বোন সবাই ক্লাবে এসে সবটা শুনে হতভম্ব হয়ে গেল। জোসেফের মা জাহানারা বেগম অবাক হয়ে বললেন, কল্প আর্যর সাথে? কামরান দেওয়ান বললেন, না জেনে এভাবে বলাটা ঠিক না বেআইন। আমরা এখনো জানি না কল্প কোথায় কার সাথে। জাহানারা বেগম বললেন, কাল অনুষ্ঠানেও ছেলেটা কল্পকে মালা পরিয়েছিল। আপনারা তখনও কোনো সন্দেহ করেননি? সবাই কপাল কুঁচকে তাকালো উনার দিকে। কামরান দেওয়ান অবাক হয়ে বললেন, মালা? জাহানারা বেগম উনার হোয়াটসঅ্যাপে আর্যর ফোন থেকে আসা ছবিটা দেখালেন সবাইকে। কামরান দেওয়ান বলল, ওই পরিবারের সবকটা ছেলে এমন। আশ্চর্য হওয়ার কিছু নেই বেআইন। তাহলে এখন কি হবে? কল্পকে খুঁজে বের করতে হবে। আর না পেলে তখন? লুবনা বেগম একটু কড়া গলায় বললেন, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না আর আপনি ভাবছেন না পেলে তখন কি হবে? ইলিনা বেগম আসলাম খানের সাথে কথা বলছে। ফোন করছে একের পর এক। আসলাম খান বলল, মরেছে মনে হয়। একটাও ফোন ধরছে না কেন? ইলিনা বেগম ঘামছে। আর্য কোনো অঘটন ঘটালো, দেওয়ান্না এবার ছাড়বে না। কি যে হবে। ইথু কোথায় গেল? সেও আর্যর সাথে তাল মিলিয়েছে নাকি?
তিনি আশিসের কাছে গেলেন। কাদিনের হাতে মার খেয়েছে, রাগে ফুলে বসে আছে। ইলিনা বেগম বললেন, আর্য কোথায় আশিস? আশিস চোখ তুলে তাকালো মায়ের দিকে। জাহান্নামে গেছে, একচোর দিয়ে সব দাঁত ফেলে দেব। তুমি জানো কিছু? জেনে থাকলে বলো। আরিশ, তুমি জানো? সত্যি কথা বলো আমাকে। তোমার ড্যাড জানলে কি হবে ভাবতে পারছো? আরিশ বলল, আমি জানি না কিছু। জানলে অবশ্য বলতাম। ক্লাবে জাহানারা বেগমের সাথে বড় ফুপুর কথা কাটাকাটি লেগে গেছে। জাহানারা বেগমের মতে সবাই সবটা জেনে শুনে কল্পকে উনার ছেলের ঘাড়ে তুলে দিতে চেয়েছে। বড় ফুপু বললেন, ছেলেমেয়েরা একে অপরকে পছন্দ করে বিয়ে করছে, সেখানে অন্যজন এসে পড়লে মেয়েটার কি দোষ? আপনি শুধু আমাদের মেয়ের দোষ দেখছেন বেআইন? জাহানারা বেগম বললেন, মেয়ের দোষ দিচ্ছি না, দোষ আপনাদের। আপনারা দেখেছেন মেয়েটার পেছনে পড়েছে ওই বাড়ির ছেলে, কিন্তু আপনারা চুপ থেকেছেন, দেখেও না দেখার ভান করেছেন। আপনারা কথাবার্তা বলে সমাধান করে নিতে পারতেন। বড় ফুপু বিরক্ত হয়ে বলল, আপনি তখন থেকেই একটা কথা বলে যাচ্ছেন শুধু। আমরা কিছু জানতাম না। ওই ছেলে আপনার মেয়ের পেছনেও তো পড়েছিল। সেটা অস্বীকার করবেন? অস্বীকার করব না। কল্পর পেছনে পড়েছে বলেই তো জেসিকে ছেড়েছে, নইলে কি ছাড়তো? লুবনা বেগম বললেন, তাহলে আপনি চুপ ছিলেন কেন? জেনে শুনে আপনি কেন মেয়েটাকে বউ করে নিয়ে যাচ্ছিলেন? আমার ছেলের জন্য। তার সাথে ওই ব্যাপারে কথাই বলতে পারিনি। সে শুনতেই ইচ্ছুক নয়। এখন মিলল তো আমার কথা। জেসি দেখলে তো, কাল আমার ছবিটা তোমার ভাইয়া দেখতেই চাচ্ছিল না। জেসি চুপ করে আছে। সবটা অবিশ্বাস্য লাগছে তার। সে ভাবিকে জিজ্ঞেস করেছিল ভাইয়ার সামনে আর্য তাকে পছন্দ করে কিনা। ভাবি চমকে উঠেছিল। তাহলে কি আসলেই কিছু টের পাননি ভাবি? নাকি ভেতরে ভেতরে টের পেয়েও বিষয়টাকে তুচ্ছ ভেবে উপেক্ষা করেছেন, ঘৃণা আর অবজ্ঞার চোখে দেখেছেন বলে? এখন কি হবে? ভাবিকে কোথায় নিয়ে গেছে আর্য? কাউসার দেওয়ান কিরণকে চড়ও বসিয়ে দিয়েছে। কেন সে কল্পকে একা ছাড়ল? কিরণ কাঁদছে, সবাই তাকে দোষারোপ করছে। তাকে কাঁদতে দেখে কাদিন বলল, এই চুপ, একদম কাঁদবি না। পার্লারে ফোন কেন ফেলে আসতো গেলি তুই? ও ওভাবে ঝিমুচ্ছিল সেটা টের পেয়েও সন্দেহ করিসনি কিছু? বেকুব মেয়ে কোথাকার। কিরণ বলল, আমি কি করে বুঝবো? ভাবিকে কি কেউ সন্দেহ করেছিল এর আগে? কাশেদ বলল, আরেকটা কথা বললে চড়াবো। চুপ থাক, ওর কিছু হলে তোকে ছাড়ব না আমি। পুলিশ র্যাব সব বাহিনী কল্পনাকে খুঁজতে নেমেছে। চারদিকে তল্লাশি চলছে, কিন্তু তার কোনো হদিস মেলেনি এখনো। জোসেফও আর বসে থাকেনি। শেরওয়ানি পাল্টে সে নেমে গেছে গোয়েন্দা দলের সঙ্গে। কিরণ আর অহনার কাছ থেকে সে প্রয়োজনীয় সব তথ্য নিয়েছে। তারপর তারা গিয়েছিল পার্লারে। খুঁটিয়ে তদন্ত চলল। প্রতিটি কোণ ঘেটে দেখা হলো। পানির গ্লাসে ড্রাগসের চিহ্ন পাওয়া গেছে। কাবির স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো। আরাব খান একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা। তদন্তের নিয়মকানুন, আইনের ফাঁকফোকর, গোয়েন্দাদের মনস্তত্ত্ব সবই তার নখদর্পণে। সে জানে কিভাবে গা ঢাকা দিলে আইনের অনুসন্ধানী চোখও তাকে খুঁজে পাবে না। জোসেফ কাবিরকে কিছু বলল না। সে স্পষ্ট দেখল কাবির দেওয়ান নিজের মধ্যে নেই। স্ত্রী বিশ্বাসঘাতকতায় তিনি স্তব্ধ হয়ে গেছেন। জোসেফ কিছু বলতে চেয়েও বলতে পারল না। তার কল্পর জন্য চিন্তা হচ্ছে। আরাব খান ওর সাথে জঘন্য কিছু করে বসবে না তো? কুয়াশায় ঢাকা বাড়িটার চারপাশ। জানালার ফাঁক গলে হুহু করে ঢুকে পড়া ঠান্ডা বাতাসে পর্দাটা বারবার দুলে উঠছে। আকাশের চাঁদটাও আজ ক্লান্ত। আলোর বদলে তার চোখে ঘুমোঘুম নিস্তব্ধতা। ঘরের ভেতর আলো আধারির খেলা আর বাইরে নিস্তব্ধ প্রকৃতি, সব মিলিয়ে রাতটা অস্পষ্ট, অপ্রকাশ্য, ভয়ঙ্কর বটে। আঙুলের ফাঁকে টিমটিম করে জ্বলতে থাকা সিগারেট হতে ধোয়া উঠছে ঘরের মধ্যে। বিছানায় হাত পা মেলে একটা অপ্রকাশ্য যন্ত্রণায় ছটফট করছে কল্পনা। অদ্ভুত হলেও সিগারেটের গন্ধটা তাকে কিছুটা স্বস্তি দিচ্ছে। তার শরীরটা মোচড়াচ্ছে, কাঁপছে, মাঝে মাঝে খিঁচুনি উঠছে। কিছুক্ষণ আগে ঘামলেও এখন তার প্রচণ্ড ঠান্ডা লাগছে। ভারী কিছু তার গায়ের উপর চাপিয়ে দিলে খিঁচুনিটা থেমে যেত। ছাটা তখনও নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো প্রশ্নবিদ্ধ। চোখটা বন্ধ হয়ে যাওয়ার আগে কল্পনা আরও একবার জোসেফের দিকে তাকালো। তার মস্তিষ্কে হানা দিল টুকরো টুকরো কিছু স্মৃতি। তার বিয়ে, বধূ সাজে সে জোসেফের হয়ে গেছে। তাহলে জোসেফ তার কাছে আসছে না কেন? দূরে দাঁড়িয়ে কেন? সে আবারও অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছাটার দিকে তাকালো। বুক ভরে সিগারেটের গন্ধটা টেনে নিল। তারপর অতিকষ্টে হাতটা একটু একটু করে তুলে বাড়িয়ে দিল। হাতটা বেশি উঠতে পারেনি, ধীরে ধীরে পড়ে যাচ্ছিল। তখনই ছাটা হাত বাড়িয়ে দেয়, ধরে ফেলে কল্পনার হাত। কল্পনা শেষবারের মতো নিজের শক্তি প্রয়োগ করে হাতটা ধরে নিজের কাছে নিয়ে এসে কান্নায় ভেঙে পড়ে। শরীরটা ততক্ষণে মোচড়াচ্ছে ভীষণ, মনে হচ্ছে হাত পা সহ পুরো শরীরটা যেন বেঁকে যাচ্ছে খিঁচুনির তীরতায়।
তার দিকে ঝুঁকে থাকা সবল পুরুষদেহটির ভারও কল্পনার খিঁচুনি থামাতে পারছিল না। সে নিজের শরীরের উপর আর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। অস্থিরতায় কাঁপছে, কান্নায় গলার স্বর ফেটে যাচ্ছে, ছটফট করছে অসহায়ভাবে। শ্বাসগুলো যেন বুক চিরে বেরিয়ে আসছে। চোখের কোণে জমা হচ্ছে অশ্রু, শরীরটা ক্রমশ খিচে গিয়ে একপাশে জমে যাচ্ছে। ঠিক তখনই কল্পনা মুখের উপর একটা গরম নিঃশ্বাসের স্পর্শ টের পেল। সিগারেটের তীব্র গন্ধে যেখানে তার দমবন্ধ হয়ে আসার কথা সেখানে উল্টো সে সেই ঘ্রাণটাকে আকুলভাবে টেনে নিতে লাগলো নিজের ভেতর। সামনে যা ছিল ছায়াস্পর্শ ঘ্রাণ, সবকিছুকে কম্পিত দুহাতে আঁকড়ে ধরে সে সেই নিঃশ্বাসটাকে নিজের মধ্যে নিয়ে নিল কি এক অবিশ্বাস্য আক্রোশে। মনে হচ্ছিল ঠোঁটের ভেতরে পুড়ছে একটা জ্বলন্ত সিগারেট। সেটাই তাকে নিঃশ্বাস নিতে সাহায্য করছে। অবশ্য সেটা সিগারেট নয়, পোড়খাওয়া একজোড়া শক্ত ঠোঁট, যা কল্পনার নিঃশ্বাস প্রশ্বাস এমনকি সর্বাঙ্গ জ্বালিয়ে দিল তীব্র ঘর্ষণে। কল্পনার শরীরটা এক মুহূর্তে মোচড়ে উঠল পুরুষ শরীরটার তীব্র চাপে। সেই জ্বলন্ত সিগারেটের মতো আগুনমাখা ঠোঁটজোড়া তখন ধীরে ধীরে তার গলা বেয়ে নেমে আসছিল অসহ্য উত্তাপ ঢেলে ঢেলে। একটা পিস্তল, একটা ধারালো চাকু, কয়েকটা মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রইল ঘরজুড়ে। কল্পনা সেই রাতে নিজের ভয়ঙ্কর মৃত্যু দেখেছে। হয়তো মরে গেলেও সে বেঁচে যেত। ভোরের আলো ধীরে ধীরে ঘরটায় ঢুকে পড়ছে। জানালার বাইরে কুয়াশার চাদরে ঢাকা চারদিক। আধখোলা চোখে শুয়ে আছে কল্পনা। চোখের পাতা এতটা ভারী যে তুলতে কষ্ট হচ্ছে। শরীরটা অদ্ভুত রকমের হালকা লাগছে। মস্তিষ্ক ফাঁকা, হাত পা নিস্তেজ। দুদণ্ড শক্তি নেই তার শরীরে। শরীরটাকে সোজা করে একটু উঠে বসার চেষ্টাও দুরূহ কাজ। চোখ মেলে একটু তাকানোর চেষ্টা করল, তার পরপরই ক্লান্তিতে আবার চোখ বন্ধ হয়ে এল। ধীরে ধীরে আবারও ঝাপসা হয়ে এল দৃষ্টিপট। চুপচাপ ঘোরলাগা নিস্তব্ধতায় সে পড়ে রইল বিছানায়। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে কল্পনার কানে ঠকঠক শব্দ ভেসে এল। দূরে কোথাও কেউ অবিরত হাতুড়ি চালাচ্ছে। দেয়ালে পেরেক ঠোকার মতো শোনাচ্ছে। নিশ্চিত হতে পারছে না সে। মাথার ভেতর যেন কিছু থেতলে যাচ্ছে। কপাল জুড়ে একটানা যন্ত্রণা হচ্ছে। চোখ মেলে তাকানোর চেষ্টা করেও লাভ হলো না। সবকিছু ঝাপসা। সে কোথায় আছে, কিভাবে এখানে এল, এমনকি সে শুয়ে আছে না বসে সেটাও বোঝার মতো ক্ষমতা নেই তার। অবচেতন মন শুধু এটুকুই জানে জোসেফ এখানেই তার আশেপাশে আছে। সারা রাত ছিল। তাকে জড়িয়ে ধরে রেখেছিল সারা রাতভর। কতক্ষণ ধরে সে ঘুমিয়েছিল সে তাও জানে না। কিন্তু তার শরীরের প্রতিটি শিরায়, ঘাড়ের পাশে, আঙুলের ফাঁকে এখনো জোসেফের স্পর্শ লেগে আছে, সেটা অনুভব করতে পেরেছে সে। তুমি ওকে খুঁজলেও পাবে না জোসেফ। আর্য কল্পকে নিয়ে যেতি। আমি তোমাকে অনেকবার বলেছি, কিন্তু তুমি শুনতে চাওনি। তুমিও দেওয়ান পরিবারের সদস্যদের মতো বিষয়টা আমলে নাওনি। জোসেফ মায়ের দিকে ফিরে তাকালো। চোখজোড়া টকটকে লাল। জাহানারা বেগম থামলেন না। বললেন, হতেও পারে কল্প সেটা বুঝত। তার পক্ষ থেকেও কিছু ছিল। তাই তো জেসিকে সে বারণ করে দিয়েছিল। জোসেফ মাকে থামিয়ে বলল, এরকম কিছুই ছিল না মা। আমি কল্পকে চিনি। ও আরাব খানকে মনে প্রাণে ঘৃণা করে। ওই নামটা অবধি সে নিতে চাইত না। ওরকম একটা ঘৃণ্য পুরুষ মানুষের সাথে সে স্বেচ্ছায় যাবে সেটা আমাকে বিশ্বাস করতে বলো না। ড্রাগস দেয়া হয়েছে ওকে। ভয়ঙ্কর ড্রাগস। এত কিছু শোনারও পরও তুমি কি করে কল্পর উপর আঙুল তুলছো আমি জানি না। জাহানারা বেগম বললেন, আর কোথায় খুঁজবে তুমি কল্পকে? সারা রাত খুঁজলে পেলে না। আর কিছুক্ষণ পর ভোর হবে। জোসেফ সবেমাত্র ক্লাবে এসে বসেছে। সারা রাত ছোটাছুটির উপর ছিল। আবার কিছুক্ষণ পর বেরিয়ে যাবে। কাবির দেওয়ানের ওয়াইফকে খুঁজে পেতে হবে আগে। তাহলে আরাব খানের খোঁজ পাওয়া যাবে। পুলিশ আরাব খানের নাগালও পাচ্ছে না। সন্দেহ করা হচ্ছে সে কোনো গুপ্ত জায়গায় গা ঢাকা দিয়েছে। জোসেফ মায়ের সাথে আর তর্কে না গিয়ে চুপ করে বসে রইল। দরদর করে ঘামছে তার কপাল। কল্পনার শেষ মেসেজটা বারবার মনে পড়ছে। আমি ছবি পাঠাচ্ছি না। সামনাসামনি বউয়ের সাজে দেখবেন। কিন্তু দেখা আর হলো না। কিচ্ছু হলো না। এক রাতেই সব শেষ। সব স্বপ্ন, সব পরিকল্পনা, সব অপেক্ষা শেষ। এমন একটা জায়গায় গিয়ে শেষ হয়েছে যেখানে দাঁড়িয়ে জোসেফ বুঝে উঠতে পারছে না তার কি করা দরকার এই মুহূর্তে। আরাব খানের নামটা মনে হতেই তার চোয়াল শক্ত হয়ে এল। নিজের বোনকে ঠকানোর অপরাধে যে ছেলে একটা মানুষকে মৃত্যু দিতে পারে, সেই ছেলে কি কখনো অন্য একজনের বোনের ইজ্জত নিতে পারে? নাকি তাদের বেলায় সব নিয়ম উল্টো? শুধু অন্যদের বেলায় শাস্তি প্রযোজ্য আর তাদের বেলায় সব খুন মাফ? র্যাবের চৌকস অফিসাররা বিষয়টা শুরুতেই পারিবারিক বিবাদ বলে পাশ কাটাতে চাইছিল। জোসেফ বুঝে গেছে আরাব খানের বিরুদ্ধে কেউ সহজে মুখ খুলবে না। উপরে যারা বসে আছে তারা জানে আরাব খানকে। তার হাত কতদূর পর্যন্ত যেতে পারে সেই হিসেব ভালো করেই রাখে তারা। আরাব খান যদি এখনই ফিরে আসে তবুও আমিন খান তাকে আইনের গণ্ডির বাইরে রাখবে। এমন সাক্ষী দাঁড় করাবে যেগুলো চোখের সামনে সত্য থাকা সত্ত্বেও মিথ্যে প্রমাণ করে ফেলবে সব।
জোসেফের মুঠো শক্ত হয়ে উঠল। রক্তচাপা রাগ তার আঙুলের ফাঁক গলে পড়তে চাইছে। আরাব খান যদি কল্পনার কোনো ক্ষতি করে, যদি এক চুল স্পর্শও করে তাকে, তাহলে সেই জানোয়ারকে সে গুলি করবে নিজের হাতে। দরকার হলে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজে জেলে যাবে, কিন্তু মারবেই। ইথিকার ফোন নম্বরের শেষ ট্রেস পাওয়া গিয়েছিল। সেই স্থানেই পৌঁছেছে সবাই। সারারাত নির্ঘুম অনাহারে আছে কাবির, কাদিন, কাশেদ, জোসেফ, সবাই। তারা যে জায়গায় এসেছে তা ভয়ানক নির্জন অন্ধকারে ডুবে থাকা একটি পরিত্যক্ত এলাকা। চারপাশে কোথাও কোনো জনবসতি নেই। একটি সরু অগোছালো রাস্তা চলে গিয়েছে ভেতরে। জায়গাটা ভীষণ নির্জন। এখানে ইথিকা কি করছিল তা সম্পর্কে ধারণাও করতে পারছে না কাবির। 4-5 জন গোয়েন্দা কর্মকর্তা উপস্থিত সেখানে। তাদের মধ্যে একজন মহিলা জিন্নাত সিদ্দিকী। তিনি একজন দক্ষ সাইবার স্পেশালিস্ট। তিনি স্পষ্ট বললেন, আনজিল খানম সে সময় এখানেই ছিলেন। হয়তো আশেপাশে আছে এখনো। জোসেফ বলল, তাহলে আমাদের খুঁজে দেখতে হবে। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। কাবির বলল, আপনি নিশ্চিত? জিন্নাত সিদ্দিকী বললেন, ইয়েস মিস্টার দেওয়ান। আমাদের এই সূত্র ধরেই এগোতে হবে। কাদিন জানতে চাইল, এই পথটা কোথায় গিয়ে থেমেছে? কাবির বলল, তুমি দেখতে পাচ্ছ না এদিকে মানুষজনের হাঁটাচলা নেই? কাদিন তার কথার জবাবে বলল, তাহলে ওরা এদিকেই গিয়েছে সেটা নিশ্চিত কিভাবে হলেন? কাবির পথটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর ভেবে বলল, আমাদের শেষ অবধি দেখতে হবে। তাহলে কিছু একটা আন্দাজ করা যাবে। আর কিছু করার নেই। জোসেফ তাড়া দিল। সে একটুও সময় নষ্ট করতে চাইছে না। সে নিশ্চিত আনজিল খানম যেখানে উপস্থিত সেখানে আরাব খানও আছে। এমনকি কল্পনাও। কল্পনা নিঃশব্দে ঘুমিয়ে আছে বিছানায়। জানালাটা টেনে বন্ধ করে দেওয়া। বাইরের হাওয়া কিংবা শব্দ যেন তার স্বপ্নে ব্যাঘাত না ঘটায় তার জন্য। এরূপ নিস্তব্ধতায় হঠাৎ নিঃশব্দে ঘরে প্রবেশ করে একজোড়া পা। সাদা মার্বেলের মতো মসৃণ ত্বক, নখে হালকা রঙের পালিশ। সেই পায়ের ছায়া পড়ে বিছানার পাশে। ধীরে ধীরে দেখা মেলে পুরো অবয়বের এক নারী। অলঙ্ঘনীয় সৌন্দর্যে মোড়া সে। মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত সবকিছুতে আভিজাত্যের অহংকার তার। সে এগিয়ে আসে কল্পনার দিকে। নিঃশব্দে বসে পড়ে বিছানার পাশে। হাতে একটা সিরিঞ্জ। এক নিঃশ্বাসে খুব সুনিপুণভাবে দক্ষ হাতে কল্পনার বাহুর কাছে সিরিঞ্জটি পুশ করে দেয় সে। কল্পনার শরীর সামান্য কেঁপে ওঠে, কিন্তু সে ঘুমন্তই থাকে। কাজটি শেষ হতেই নারীটি একবার কল্পনার মুখপানে তাকায়। তারপর নিঃশব্দ পায়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। কল্পনা কতক্ষণ বিছানায় পড়েছিল কে জানে। যখন সে একটুখানি চোখ মেলল, শরীরে জোর পেল, তখন প্রায় দুপুর। কিন্তু ঝিম ধরা প্রকৃতিতে এখনো সূর্যের দেখা মিলেনি। সে অস্থিরতায় ছটফট করে উঠল। অবিশ্বাস্যভাবে চোখ দুটো ভালো করে মেলতে না পারলেও বিছানা থেকে নেমে কেমন খোঁড়া পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল ঘর থেকে। তাকে দেখে যে কারো হুট করে মনে হবে গায়ে অশরীরী ভর করেছে। হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়তে গিয়ে নিজেকে সামলে নিল কল্পনা। দেয়ালে পিঠ চেপে চোখজোড়া একদম বুজে বসে রইল। অস্ফুট স্বরে কিছু একটা উচ্চারণ করল। একটু সময় পরে কোথা থেকে যেন আবার একরাশ শক্তি ফিরে এল তার শরীরে। সে দাঁড়িয়ে পড়ল। এবার আরও অস্থিরভাবে হেঁটে চলল হুড়মুড় করে। চোখে দেখছে না ভালো করে, তবুও আবারও একটা হোঁচটা খেল। এবার ঝাপসা ঝাপসা দেখল সামনের স্যাঁতস্যাঁতে সিঁড়ির মাথায় একটা লোক বসে আছে। পরনে কালো পোশাক। পিঠ করে বসে মনোযোগ দিয়ে কিছু একটা করছে। ঠিক তখনই কল্পনা পেছনে থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তাকে আঁকড়ে ধরে। লোকটা স্থির হয়ে যায় মুহূর্তে। পেছনে থেকে ঝাঁপিয়ে পড়া শরীরটার কাঁপুনি ধীরে ধীরে তীব্র হয়ে ওঠে। কল্পনার খিঁচুনি শুরু হয়ে গেছে। এনবো খিঁচুনি দেখে মনে হলো তার শরীরটা অসম যুদ্ধের ময়দানে লড়ছে নিজের সত্তার সাথেই। খিঁচতে খিঁচতে জমে যাচ্ছে সে। লোকটা ধীরে ধীরে তাকে সামনে ফিরিয়ে আনে। হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তার দেহ। কল্পনার মাথা হেলে পড়ে লোকটার বুকে। নিঃশ্বাস হাঁপাচ্ছে, ঠোঁট কেঁপে উঠছে, অস্পষ্ট কিছু বলার চেষ্টা করে। লোকটা তার মুখের দিকে তাকিয়ে থাকে নির্নিমেষ নিঃশব্দে, নিঃসীম কৌতূহলে ভরা দৃষ্টিতে। কল্পনার চোখ বুজে আসে আবার। তার শরীর নিস্তেজ হয়ে পড়ে ধীরে ধীরে। কিছুটা দূরে সেই নারীটি এসে দাঁড়ালো তখনই। আনজিল খানম গম্ভীর মুখে বলল, ইটস নর্মাল, ঔষধ কাজ করছে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। জাস্ট ভাবো, ও এই অবস্থায় এভাবে হেঁটে চলে এসেছে, যখন একটু সুস্থ হবে তখন কি করবে? আরাব খান একটাই উত্তর দিল, মেরে শুইয়ে দেব। সরু রাস্তাটা পার হতেই একটা বড় রাস্তার খোঁজ মিলল। সেখানে দুপাশে গড়ে উঠেছে স্থানীয় লোকজনের বসতি। ছড়িয়ে ছিটিয়ে থাকা টিনের চালা পাকা দালান, ছোট ছোট দোকান, আর দূরে দেখা গেল একটা খাল। সেখানে কিছু বাচ্চা জাল ফেলে মাছ ধরছে। এক এক করে প্রতিটি জায়গায় খুঁজে দেখা হলো। সময় গড়িয়ে দুপুর পেরিয়ে গেছে অনেক আগেই। তবুও কল্পনার খোঁজ মিলল না। শেষমেশ আবারও গাড়িতে উঠে বসল সবাই। গাড়ি ঢুকে পড়ল আরও নির্জন জায়গায়। চারপাশে শুধু গাছপালা আর পাখির ডাক।
যত এগোচ্ছে ততই আলো কমে আসছে। সূর্যের রশ্মি পাতার ফাঁকে পেরিয়ে আসতে পারছে না মাটির কাছে। কাবির পানির বোতলটা ঠোঁটে তুলে গলা ভিজিয়ে জানালার বাইরে মুখ বাড়িয়ে বসে আছে। চোখের নিচে কালি কপাল কুঁচকে আছে দুশ্চিন্তায়। অনিদ্রা অনাহার ক্রোধে সে অধৈর্য হয়ে পড়েছে। জোসেফ এক পলক তার দিকে তাকালো। আঞ্জিল খানমের নাম অবধি নেয়া যাচ্ছে না তার সামনে। তিনি শুধু চাইছেন আঞ্জিল খানমের খোঁজ। তার নাম ধাম ধরে আর কোনো কথা নয়। কোনো কথা শুনতে সে ইচ্ছুক নয়। জোসেফ জানে না সামনে কি হবে। সে শুধু কল্পকে উদ্ধার করতে চায়। আর ওই আরাব খানের চরম শাস্তি। দরকার পড়লে ভয়ঙ্কর মৃত্যুও। হঠাৎ জোসেফের ফোন বাজল। মায়ের ফোন। সে ধীরে সুস্থে ফোনটা রিসিভ করল। মা, এখনো গাড়িতে আমরা। গাড়িটা তখনও শুনশান সরু পথ ধরে এগোচ্ছে। সবাই সতর্ক হয়ে আছে। বিপদ চতুর্দিকে। বলা যায় না কখন কি ঘটে যায়। জোসেফের মা অস্পষ্ট স্বরে কথা বলছে। জোসেফ জানে মা বলবে ফিরে যেতে। কল্পকে ফিরে পাওয়া সম্ভব নয় যতক্ষণ না আরাব খান চায়। মা কল্পকে কেন অপছন্দ করে তার কারণটা সে আজ পর্যন্ত বুঝে উঠতে পারেনি। আরাব খান কল্পর পিছু নিত বলে। কিন্তু এতে কল্পর দোষটা কোথায়? জোসেফ জানে কল্প ওই লোকটাকে পছন্দ করে, তো দূর তার নামটা অবধি উচ্চারণ করতে চাইত না। সে মনে প্রাণে অসম্ভব ঘৃণা করে আরাব খানকে। বাবাকে হত্যার ষড়যন্ত্রকারীকে ঘৃণা করবে নাই বা কেন? জোসেফ শেষমেশ বলল, মা, কিছু শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কের সমস্যা বোধ হয়। জাহানারা বেগম অনেকক্ষণ পর স্পষ্টভাবে বললেন, জোসেফ, আমি দেওয়ান বাড়ির বউকে দেখলাম এইমাত্র। আমার পাশ দিয়ে গাড়ি করে গেল। চোখে কালো সানগ্লাস ছিল। আমি নিশ্চিত ওই আঞ্জিল। তোমরা ওখানে কি করছো? ওরা এখানে ঘুরে বেড়াচ্ছে। চলে এসো তোমরা। জোসেফ ঝাঁকুনি খেয়ে উঠে বসল। মানে আঞ্জিল খানম ওখানে? তার কণ্ঠে বিস্ময় আর ক্রোধ একসাথে। পাশে বসা কাবিরও ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। চোখে মুখে বিস্ময় কৌতূহল। জাহানারা বেগম বললেন, হ্যাঁ, আমি এইমাত্র দেখলাম। নিউ মার্কেটের পাশ দিয়ে গেল মাত্র। মনে হচ্ছে খান বাড়িতে যাবে। তোমরা তাড়াতাড়ি এসো। জোসেফ বলল, মা, এটা সিরিয়াস ইস্যু। তুমি সত্যি দেখেছ? তুমি মাকে অবিশ্বাস করছো জোসেফ? জোসেফ বলল, না, কিন্তু তোমার পাশে কেউ আছো? হ্যাঁ, জেসি আর তোমার বাবাও দেখেছে। জিজ্ঞেস করো। জাহানারা বেগম জেসিকে ফোনটা দিলেন। জেসি ফোন কানে চেপে বলল, ভাইয়া, তাড়াতাড়ি চলে এসো তোমরা। আমি আঞ্জিল খানমকে দেখলাম এইমাত্র। আশিস আর আরিশের সাথে। আমি নিশ্চিত ওরা খান বাড়িতে গেছে। আর্য কোথায় ওরা সবাই জানে। জোসেফের বাবাও একই কথা বলল। জোসেফ তার টিমের কয়েকজনকে দ্রুত বিষয়টা জানালো। তারপর গাড়ি ঘুরিয়ে নিল তারা। কাবির বলল, জোসেফ, আমরা আরো কিছু দূর যেতে পারতাম। জোসেফ বলল, আঞ্জিল খানম বলতে পারবে কল্প কোথায়। আমাদের তাড়াতাড়ি তার কাছে যেতে হবে। কাবির জোসেফের মনের অবস্থা বুঝতে পারছে। কিন্তু তার মন কেন যেন সায় দিচ্ছে না এভাবে মাঝপথ থেকে চলে যেতে। এটা আঞ্জিল খানমের নতুন চাল নিশ্চয়ই। তাদের মিসলিড করছে এভাবে যাতে তারা সঠিক গন্তব্যে না পৌঁছায়। জোসেফ কাবিরের কথা শুনে শেষমেশ সিদ্ধান্ত নিল সে তার টিমের সাথে সামনে এগিয়ে যাবে। আর কাবির ফিরে যাবে শহরে। কাবির তার সিদ্ধান্তে খুশি হল। তাদের গাড়িটা ফিরতি পথে ছুটে গেল আবার। জোসেফ চলে গেল তার টিমের সাথে। যদি কাবির দেওয়ানের কথা সত্যি হয় তাহলে আজ রাতের মধ্যে কল্পকে খুঁজে পাবে সে। পাবেই। ওদের গাড়িটা যখন শুনশান রাস্তা ধরে এগোচ্ছিল ঠিক তখনই জোসেফকে তার টিমের বাকি সদস্যরা খোঁজ নিয়ে জানালো জাহানারা বেগম যা বলেছেন তা সত্যি। খান বাড়িতেই অবস্থান করছে আঞ্জিল খানম। জোসেফ সেটা কাদিনকে জানিয়ে দিল ফোনে। কাদিন খবরটা পাওয়ার পরপরই শহরে ঢুকে কয়েকটা খাবারের প্যাকেট কিনে ফিরল গাড়িতে। প্যাকেট খুলে কাবিরের সামনে এগিয়ে দিল। বড় ভাই, তোমার কিছু খাওয়া দরকার। কাবির চুপ করে বসে আছে। ক্লান্ত বিষণ্ণ চোখে তাকালো খাবারের দিকে। কাদিন অনুরোধ করল, না খেয়ে অসুস্থ হয়ে গেলে কল্পকে খুঁজবে কিভাবে? একটুখানি হলেও খেয়ে নাও। কাবির নিঃশব্দে মাথা নাড়ল। ক্লান্ত শরীরে কিছুটা খাবার চুপচাপ তুলে নিল মুখে। মুখে একটা বিষাদ ভাব রেখে খাবার শেষ করে বলল, তাড়াতাড়ি খান বাড়িতে চল, নইলে ওরা আবার গা ঢাকা দেবে। বিকেল হয়ে গেছে ততক্ষণে। তখনই খান বাড়ি পৌঁছেছে তারা। কিন্তু আহমেদ চাচা আর মকবুল চাচা বললেন তারা এইমাত্র বের হয়েছে। কাবির জানতে চাইল, কোথায় গেছে? আহমেদ চাচা বললেন, তা তো জানি না বাবা। হুড়মুড় করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল সবাই। কাবিরের কপালে হাত। আবার কোথায় খুঁজবে তাদের? জোসেফকে বিষয়টা জানাতেই জোসেফ খবর নিয়ে জানালো ওরা সবাই দেওয়ান বাড়ির দিকে রওনা দিয়েছে। সাথে আমিন খান আর তার লোকলস্কর আছে। কাবির কাদিনকে তাড়া দিয়ে বলল, বাড়ি চলো দ্রুত। সময় নষ্ট করা যাবে না। কাদিন দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। কাবির তার পাশে এসে বসল। বলল,
কাশেদকে সাবধান করো, আমাদের কথা যেন ওদের না জানায়। কাদিন কাশেদকে মেসেজ করে দিল। কাবির কপালে আঙুল বুলিয়ে ভাবল ওরা ঠিক কি কারণে দেওয়ান বাড়িতে যেতে পারে। তার অনুপস্থিতিতে কিছু করার মতলব এটেছে কি? কি উদ্দেশ্য তাদের? এত স্পর্ধা ওরা দেখায় কি করে দেওয়ানদের সাথে? বাড়ির সামনের লনের মসৃণ ঘাসে সোনালি রোদ পড়ছে। সেখানে প্যাটিও ছাতার নিচে বসানো চেয়ারে নিশ্চুপ বসে আছেন আমিন খান। চেয়ারের পিঠে হেলান দিয়ে তিনি ভাবনায় ডুবে আছেন। তখনই কাউসার দেওয়ান আর কামরান দেওয়ান বাড়ি থেকে বেরিয়ে এল ওদের আসার খবর পেয়ে। লুবনা বেগম আজ সব লাজশরম রেখে তাদের পিছু পিছু ছুটে এল কাপড়ে মুখ ঢেকে। ইথিকার দিকে অবাক হয়ে তাকালো। ইথিকা আমিন খানের পেছনে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। চোখে মুখে কোনো ভয় নেই, কোনো ত্রাস নেই। কি আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে আছে সে! এত অপরাধ করার পরও মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে এভাবে? লুবনা বেগম বললেন, বৌমা কল্প কোথায়? তুমি কোথা থেকে আসছো? ইথিকা উনার দিকে তাকালো। কোনো জবাব দেয়ার প্রয়োজন মন করল না। কামরান দেওয়ান গর্জন করে বলল, এখানে কেন এসেছো তুমি? আমার মেয়ে কোথায়? আমিন খান পায়ের উপর পা তুলে বসে বলল, আজ সব মিটমাট করে নিতে এসেছি। শান্ত হয়ে বসো সবাই, সবটা বলছি আমি। কামরান দেওয়ান দ্বিগুণ গর্জে উঠেন, তোদের সাথে আর কোনো বৈঠক হবে না আমাদের। বেঈমান মুনাফিকের দল! এই বেঈমান মেয়ে জবাব দাও, কল্প কোথায়? ইথিকা নিরুত্তাপ ভঙ্গিতে বলল, আপনাদের ছেলে তো খুঁজতে গিয়েছে। সে নিশ্চয়ই কল্পকে নিয়ে ফিরছে এতক্ষণে। লুবনা বেগম বললেন, তুমি কল্পর সাথে এরকমটা করতে পারলে? আমি তোমাকে কত বিশ্বাস করেছি, কিন্তু তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে? কাবিরকে তুমি এইভাবে ঠকালে? ইথিকা চুপ করে রইল। আশিস বলল, ইথু তোর যা যা নেওয়ার নিয়ে নে, আমরা আছি এখানে। লুবনা বেগম বললেন, কি নেবে? কাবির না আসা অবধি তোমরা কোথাও যেতে পারবে না। কল্প বাড়ি আসবে, তারপর তোমরা ছাড়া পাবে। কাশেদ মাকে ইশারা করল বড় ভাই আসছে সে কথা না বলার জন্য। কামরান দেওয়ান আর কাউসার দেওয়ানকেও চুপ থাকতে বলল। আপাতত তাদের কথায় তাল মিলাতে হবে। ইথিকার সাথে দুজন মেয়ে এসেছে। ওদের ইশারা করল ইথিকা। মেয়ে দুটো ফরমাল পোশাকে। ইথিকার ইশারা পাওয়ামাত্রই তারা ইথিকার পেছনে পেছনে বাড়ির ভেতরে চলে গেল। বড় ফুপুকে একটা ঘরে বসিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়েছে। তিনি সেখানে বসে চেঁচাচ্ছেন। ঝিনুককে ডেকে বলছেন, দরজাটা খুলে দে, আমি ওই শুয়োরগুলোর মুখে ঝাঁটা মারি। ওই বেইমান মেয়েটার চুলের মুঠি ধরে কয়েকটা দিয়ে শান্ত হই। দরজা খুলে দে তোরা। ইথিকা চুপচাপ হেঁটে ঘরে চলে গেল। নাজিফার সাথে দেখা হলো পথিমধ্যে। ইথিকা তাকে দেখেও না দেখার ভান ধরে চলে গেল। দরজা ঠেলে ঘরে ঢুকে দেখল ক্লাবে যাওয়ার আগে ঘরটা যেরকম এলোমেলো করে রেখে গেছে সে ঠিক সেভাবে এলোমেলো হয়ে আছে। তার আর কাবির দেওয়ানের কাপড়চোপড়, নানান জিনিসপত্র। ঘরে ঢুকে তার জরুরি জিনিসপত্র গোছগাছ করে সুটকেসে ভরে নিতে লাগলো। মেয়ে দুটো তাকে এটা ওটা জিজ্ঞেস করে সুটকেস গোছাচ্ছে। হঠাৎ ক্লিয়ারব্লু প্রেগন্যান্সি টেস্ট কিটটা এসে ইথিকার সামনে পড়ল। মেয়েটা ছুটে এসে সেটা তুলে নেয়ার আগেই ইথিকা সেটা পায়ের নিচে টেনে নিয়ে বলল, অন্য কাজ করো। মেয়েটা অন্য কাজে মনোযোগ দিতেই সে কিটটা তুলে নিয়ে নিজের পার্টসে নিয়ে নিল। তারপর মেয়েগুলোর সাথে হাতে হাত মিলিয়ে নিজের জরুরি জিনিসপত্রগুলো সুটকেসে নিয়ে নিতে লাগল। ততক্ষণে কাবির চলে এসেছে দেওয়ান বাড়িতে। গাড়ি থেকে হনহনিয়ে নেমে সোজা বাড়ির ভেতরে ঢুকে এল সে। ইথিকাকে না দেখে আন্দাজ করে নিয়েছে সে কোথায় থাকতে পারে। বাড়ির সবাই আতঙ্কে চুপসে গেছে। দুরু দুরু বুকে সবাই বাড়ির ভেতরে প্রবেশ করল কাবিরের পিছু পিছু। কাবির তার ঘরের সামনে গিয়ে থামল। মেয়ে দুটো বেরিয়ে গেল নিঃশব্দে। কাবির সাথে সাথে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার শব্দে চমকে তাকালো ইথিকা। ঘাড় ফিরিয়ে তাকালো কাবিরের দিকে। কাবির তার চোখে চোখ ফেলেনি। ওয়াশরুমে চলে গেল। ইথিকা দেখল কাবির দরজায় তালা লাগিয়ে দিয়েছে। তার বুক ধড়ফড় করে উঠল। কি করতে চাইছে কাবির? তার আরও আগে বেরিয়ে যাওয়া উচিত ছিল। তার মানে ওরা শহরে চলে এসেছে। ওয়াশরুমের দরজা খোলা। ইথিকা স্পষ্ট দেখল চোখে মুখে পানি দিচ্ছে কাবির। ভেজা মুখে বেরিয়ে এসে ডিভানে বসল। চুলও ভিজে গেছে। ইথিকা তোয়ালে খুঁজল, পেল না এই মুহূর্তে। তাড়াহুড়ো বস্ত হেয়ার ড্রায়ারটা এনে বাড়িয়ে দিল। কাবির তার দিকে না তাকিয়ে হেয়ার ড্রায়ারটা নিল। ইথিকা এক কোনায় দাঁড়িয়ে রইল চুপচাপ। কাবির ড্রায়ারটা নড়াচড়া করতে করতে তার দিকে চোখ তুলে তাকালো। ইথিকা তৎক্ষণাৎ চোখ সরিয়ে অন্যত্র তাকালো। সাথে সাথে বিকট শব্দ। ইথিকা কেঁপে ওঠে চোখ বন্ধ করে নিল। চোখ খুলতে খুলতে দেখল ড্রেসিং টেবিলের আয়নায় ফাটল। হেয়ার ড্রায়ারটাও নিচে ছিটকে পড়েছে। ইথিকা 2 পা পিছিয়ে গিয়ে দাঁড়ালো। কাবিরের গায়ে কল্পনার বিয়ে উপলক্ষে পরা পাঞ্জাবিটা। সে মাথা হেলিয়ে হাতায় কান বেয়ে পড়া পানিটুকু মুছে উঠে দাঁড়ালো। কাবার্ড খুলে কাবিননামা, জমির কাগজ, কয়েকটা চুক্তিপত্র, তার বিয়ের শেরওয়ানি, দেওয়ানদের পক্ষ থেকে ইথিকাকে দেয়া বিয়ের লাল শাড়িটা মেঝেতে ছুঁড়ে ফেলল।
জমিজমার কাগজে আগুন ধরিয়ে শাড়ি আর শেরওয়ানিতে আগুন লাগাতে যাব তখনই ইথিকা এসে তার হাত ধরে আটকে ফেলল। দুপাশে মাথা নেড়ে বলল, কাবির, এসব ভালো হচ্ছে না। এক ঝটকায় তাকে ছুঁড়ে ফেলল কাবির। সে পালঙ্কের কোনায় গিয়ে পড়ল। কাগজের আগুনটা শেরওয়ানিতে ধরে গেল, তারপর শাড়িতে। বদ্ধ ঘরের ভেতর দাউ দাউ করে আগুন লেলিহান শিখায় জ্বলছে। চারপাশে ছড়িয়ে পড়া ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে ইথিকার। সে হঠাৎ কাশতে শুরু করল। বুকটা যেন চেপে ধরছে কেউ। ওড়না দিয়ে মুখ ঢাকল ঠিকই, কিন্তু বাতাসে আর অক্সিজেন নেই, শুধু ধোঁয়া আর তাপ। নিঃশ্বাস নিতে গিয়ে গলাটা ছিঁড়ে যাচ্ছে। হাঁপাচ্ছে সে। আগুনের ওপারে ডিভানে নির্বিকার বসে আছে কাবির। আগুনের প্রতিফলনে তার চোখ দুটো কেমন ভয়ানক নির্মমভাবে জ্বলছে। একটুও দৃষ্টি সরালো না সে। ইথিকা কাশতে কাশতে তাকালো কাবিরের দিকে। তার ছটফটানিতে কাবিরের চোখের পাতা অবধি নড়ল না আজ। ইথিকা নিঃশ্বাস ফেলতে না পেরে ওয়াশরুম থেকে পানি আনতে যাচ্ছিল উঠে দাঁড়িয়ে। কাবির অসম্ভব শান্ত গলায় বলল, এই আগুন নিভলে আগুন আমি তোমার গায়ে লাগিয়ে দেব, খবরদার। ইথিকা বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে তার সামনে এসে বসল। পাঞ্জাবির পকেট হাতড়ে চাবিটা খুঁজতে লাগল। না পেয়ে কাবিরকে ঝাঁকুনি দিয়ে বলল, চাবি কোথায়? আমার কষ্ট হচ্ছে, চাবি দিন। কাবির বলল, এই ঘরের সবকিছু পূর্বে, যেখানে যেখানে তোমার স্পর্শ লেগেছে। তাহলে আগে নিজের গায়ে আগুন দিন। কাবির কষে চর বসিয়ে দিল তার গালে। ইথিকা গালে হাত চেপে তার দিকে তাকালো। কাবির বলল, তোমার মতো মেয়ের জন্য কাবির দেওয়ান নিজের প্রাণ দেবে, সেটা তুমি ভাবলে কি করে? ইথিকা বলল, আমার গায়ে হাত তুলবেন না। আমি কি করতে পারি তা সম্পর্কে আপনার ধারণা নেই। কাবির তার গালে আরও একটা চর বসিয়ে দিয়ে বলল, আমি দেখতে চাই তুমি আর কি কি করতে পারো। ইথিকা কাশতে কাশতে সুটকেসের কাছে গিয়ে ধপ করে বসল। আলগোছে পিস্তলটা বের করে নিল। দরজার ওপাশে সবাই দরজা ধাক্কাচ্ছে তখন। পিস্তল বের করে কাবিরের দিকে তাকালো সে। কাবির তার হাতে পিস্তল দেখে হেসে উঠল। ভীষণ অবজ্ঞার হাসি। গায়ে জ্বালা ধরে গেল ইথিকার। কাবির হাসতে হাসতে তার যে বউ সাজে ছবি ছিল দেয়াল জুড়ে সেটা জ্বলন্ত আগুনে ছুড়ে দিয়ে তার দিকে তাকিয়ে বলল, ওকে শুট মি, আজকে তুমি আমাকে মারবে, নয়তো তুমি আমার হাতে মরবে। তোমাকে আমি আবার নতুন করে বাঁচার সুযোগ দেব না। তাই সময় থাকতে সদ্ব্যবহার করো। গো অন, শুট মি ইউ বিচ। সাথে সাথে ঘরটা কেঁপে উঠল। ঝনঝন করে ড্রেসিং টেবিলের আয়নার কাচ ভেঙে ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। কল্পনার খিদে পেয়েছে। ঘরের দরজাটা বন্ধ। সে বিছানা থেকে নেমে দরজা ধাক্কালো। হাতে জোর নেই, তবুও যেভাবে পারল সেভাবে দরজা ধাক্কালো। গলা শুকিয়ে গেছে। পানি না পেলে বোধ হয় মরে যাবে। জোসেফ কি কোথাও গিয়েছে? এটা কার ঘর? এখানে সে কি করছে? কিভাবে এসেছে? এইসব প্রশ্ন মাথায় আসার আগে তার মাথায় এখন খাবারের চিন্তা ঘুরছে। খিদেও পাগল পাগল লাগছে। মনে হচ্ছে পোড়া মাটি দিলেও সে খেয়ে নিতে পারবে। শরীরটা অসম্ভব কাঁপছে। মনে হলো এইসব মৃত্যু যন্ত্রণা, এর চেয়ে ভয়ানক যন্ত্রণা আর হয় না। সে কয়েকবার ডাকল, জোসেফ, পানি খাবো। জোসেফ। দরজাটা খোলার শব্দ হলো। কল্পনা একটু পিছিয়ে গেল। দরজাটা খুলতেই পানির গ্লাস বাড়িয়ে দিল একটা হাত। কল্পনা পানির গ্লাস নিয়ে মেঝেতে বসে পড়ল। দুপায়ে ভর রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। ঢকঢক করে পানি খেয়ে সে বলল, ভাত নেই? রুটি? একটা থালা ঢুকলো ভেতরে। নরম নানরুটি আর কবুতরের মাংস হয়তো। কল্পনা থালাটা নিয়ে ঘুরে বসল। কিছুক্ষণ পর ধপ করে দরজাটা বন্ধ হয়ে গেল বাইরে থেকে। খেতে খেতে দরজার দিকে ফিরে দরজায় কিল বসিয়ে কেঁদে উঠে ডাকল, জোসেফ। কোনো সাড়া শব্দ নেই। কল্পনা দরজায় মাথা ঠুকে কাঁদতে লাগল। জোসেফ, আমার খুব কষ্ট হচ্ছে। এত লুকোচুরি কেন? দরজা খুলুন। ভারী পায়ের শব্দটা কল্পনার কানে ঘনিয়ে এল। দরজাটা ভালো করে খুলে গেল। কল্পনা হামাগুড়ি দিয়ে ঝাঁপিয়ে পড়ল দরজা খুলে ঢুকে পড়া মানুষটার বুকে। মাটিতে হাঁটু ফেলে মানুষটা তাকে জড়িয়ে ধরল। কল্পনা গা দুলিয়ে কেঁদে উঠল। আরাব খান তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দেওয়ানি, আমি হাজির। তোমার আর ভয় নেই। কল্পনার কান্না থেমে গেছে। কণ্ঠস্বরটা, এই লোকটা জোসেফ নয় মোটেও। সে আরাব খানকে ছেড়ে দিয়ে মুখের দিকে তাকালো। সাথে সাথে গরম জল চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল। বিস্ময় বিড়বিড় করল, জোসেফ কোথায়? আরাব খান হালকা হাসল। আপন পুরুষের সামনে পরপুরুষের নাম ধরা বারণ, দেওয়ানি। কল্পনা চোখ বন্ধ করে নিল। দুঃস্বপ্ন দেখছে সে? সবটা দুঃস্বপ্ন। জোসেফ কোথায়? এই আরাব খান তার সামনে কেন? আরাব খান কিছু বলতে যাবে তার আগেই কল্পনা পাশ থেকে থালাটা তুলে তার মুখে ছুঁড়ে মারল। ঘর ফাটিয়ে চেঁচিয়ে উঠল, জোসেফ। আরাব খান তার চেয়ে দ্বিগুণ চেঁচিয়ে বলল, চুপ, একদম চুপ, জোসেফ নেই এখানে। কল্পনা চেঁচিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি জোসেফকে ভালোবাসি। আমি ওর বউ। ও আমার বর। তুমি কেউ না, কেউ না।
আরাব খান বলল, আমি তোমার বিয়ে করা বর। টোসেফকে ভুলে যাও, কাজ হবে না। কল্পনা তার কথাগুলোকে নিজের ভুল মনে করার জন্য চোখ বন্ধ করে চিৎকার করে বলতে লাগল, আমি জোসেফ ভালোবাসি, জোসেফ আমার বর, আমি ওর বউ, আমি জোসেফকে ভালোবাসি। আরাব খান তার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি কাল আমার সাথে থেকেছ এখানে এই ঘরে, একদম বুকের সাথে লেগে ঘুমিয়েছিলে সারা রাত। অবিশ্বাস করে লাভ নেই দেওয়ানি। কল্পনা কানে হাতচাপা দিল, অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগল। জাখিল সব আরাব খানের গায়ে ভোগ ভোগ করে বমি করে দিল। ঘৃণার বহিঃপ্রকাশ। দেয়ালে বিকট শব্দে বিঁধে গেল গুলিটা। পোড়া গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ল তখনই। কয়েক সেকেন্ডেই পুরো ঘরটা দম বন্ধ করা ধোঁয়ায় ভরে উঠল। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রইল ভাঙা আয়নার ধারালো কাচ। বাইরে হুলস্থুল কাণ্ড। আশিস আর আরিশ খান তীব্রভাবে ধাক্কাচ্ছে দরজাটা। লুবনা বেগম এক কোনায় দাঁড়িয়ে দুই হাতে মুখ চেপে কাঁদছেন। দরজা খুলতে বলছেন, কিন্তু কাবির সেই সব শুনতে পাচ্ছে না, শোনার কথাও নয়। ইথিকা ঠোঁট আটসাট করে আবার ট্রিগার চাপ দিল, কিন্তু গুলি বের হলো না। ফুরিয়ে গেছে। কাবির স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ইথিকার দিকে। তীব্র অবজ্ঞা ঝরছে চোখে মুখে। সে এক চুলও নড়েনি, বরঞ্চ ইথিকা নিজেই সুযোগটা মিস করেছে। গুলি বের না হওয়ায় ইথিকা হতবিহ্বল। রাগে তার শরীর কাঁপছে, শিরা টনটন করছে কপালে। প্রচণ্ড অপমানে আর আক্রোশে সে পিস্তলটা ছুঁড়ে মারল দেয়ালে। আওয়াজ তুলে সেটি ধাক্কা খেয়ে গড়িয়ে গেল মেঝের ওপর। কাবির দেরি না করে একদম সামনে থেকে ইথিকার মুখের দিকে ছুঁড়ে মারল একটা মোটা ফাইল। অপ্রস্তুত ইথিকা সামাল দিতে পারল না। ফাইলটা ঠক করে লেগে গেল তার কপালে, তারপর মেঝেতে পড়ে গড়িয়ে পড়ল। কপাল চেপে ধরে কাশতে কাশতে এক হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল ইথিকা। কাবির জানতে চাইল, কল্প কোথায়? ইথিকা কাশতে কাশতে তাকালো। সে বলবে। কাবির চেঁচালো। ইথিকা তার দিকে তাকিয়ে বলল, জীবনেও বলবো না ও কোথায়, মরে গেলেও না। কাবির আরও একবার জানতে চাইল। ইথিকা বলল না। কাবির চুপচাপ চেয়ে রইল তার দিকে। তাকে শেষবারের মতো জিজ্ঞেস করল, কল্পনা কোথায়? ইথিকা চেঁচিয়ে বলল, পারলে খুঁজে বের করুন। কাবির নিজের হাতঘড়িটা খুলে নিয়ে ছুঁড়ে মারল তার মুখে। ঘড়িটা ইথিকার মুখে বাড়ি খেয়ে ঝনঝন করে ছিটকে গিয়ে ইথিকার পায়ের একদম সামনে পড়ল। সে দ্রুত পা সরিয়ে নিল, কিন্তু ততক্ষণে ঘড়িটার কাজ চুরমার হয়ে গেছে। আঘাতে খানিকক্ষণ চুপ করে রইল ইথিকা, তারপর ধীরে ঘড়িটার দিকে তাকালো। ঘড়িটার দিকে কিছুক্ষণ চেয়ে চোখ তুলে তাকালো কাবিরের দিকে। প্রচণ্ড রাগ থেকে উচ্চারণ করল, আমি আপনাকে সাবধান করছি, আমাকে আঘাত করার চেষ্টা করবেন না, পরে আপনাকে আফসোস করতে হবে। কাবির ঘর কাঁপিয়ে গর্জে উঠল, চুপ, একদম চুপ। তোর মতো বেইমানের জন্য আমি জীবনেও আফসোস করব না। বেইমান, বিশ্বাসঘাতক, নষ্টা। কাবির দেওয়ানের ঠেকা পড়ে নিজে একটা বেইমানের জন্য আফসোস করবে। ইথিকার মুখ তেতে উঠল রাগে। চিৎকার করে উঠল, আপনি আবারও একই ভুল করছেন কাবির দেওয়ান, আমাকে নষ্টা ডাকবেন না। বারবার করে বলছি নষ্টা ডাকবেন না। কাবিরের চোয়াল শক্ত হয়ে উঠল। দাঁত চিবিয়ে তীব্র ঘৃণায় বলল, তুই একটা নষ্টা মেয়ে মানুষ। নষ্টা, নষ্টা, আর নষ্টা। ইথিকার ভিতরটা রাগে ফেটে পড়ল। সে গলা ছিঁড়ে চিৎকার করল, নষ্টা ডাকবেন না আমাকে, আমি রাস্তার মেয়ে নই, আর একবার বললে আমি সব শেষ করে দেব, খুন করে ফেলবো। আপনি জানেন না আমি কি করতে পারি, এক বিন্দু ধারণাও নেই আপনার কাবির দেওয়ান। কাবির আর সহ্য করতে পারল না। সে ধেয়ে এসে ইথিকার গলায় হাত চেপে ধরল। ইথিকা দুই হাতে কাবিরের শক্ত হাত দুটো ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছে। নিঃশ্বাস আটকে যাচ্ছে, চোখ বড় বড় হয়ে যাচ্ছে শ্বাসের তাগিদে। কাবিরের চোখে তখন খুনচাপা উন্মাদনা। রাগে লাল চোখে হিসহিসিয়ে বলল, তোর মতো বেইমানকে মেরে ফেললেও কেউ আমাকে প্রশ্ন করতে পারবে না। আমি তোকে আমার জীবনে জায়গা দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, আমার নীতির বাইরে গিয়ে তোকে নিজের জীবনে রেখেছিলাম, আর তুই সেই সম্পর্কের উপর থুথু ছুড়লি। এত ছলনা কেন করলি? কেন ছেলেখেলা করলি বিয়ের মতো সম্পর্ক নিয়ে? উত্তর দে বেইমান। ইথিকা হাড়ভাঙা যন্ত্রণায় হাঁসফাঁস করছে। বুকটা উঠছে নামছে, কিন্তু শ্বাস নিতে পারছে না। হাত পা ছুটছে। ধীরে ধীরে তার শরীর নিস্তেজ হয়ে আসছে। কাবিরের চোখ জ্বলছে উন্মাদ আগুনে। হাতের চাপটা আরো শক্ত হয়ে এল। তাকে দেখে মনে হলো এ অন্য একটা মানুষ, কাবির দেওয়ান নয়। ইথিকা হাঁসফাঁস করছে। তার চোখের তারা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, শরীর নিস্তব্ধ হয়ে পড়ছে, পা কাঁপছে। কিন্তু কাবির সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছে না। সে নিজেই নিজের ভেতরের দানবের দখলে। ইথিকার পা হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠল। সেই ঝাঁকুনিই কাবিরকে টেনে আনলো বাস্তবে। আচমকাই সে হাত সরিয়ে নিল। ইথিকা ধপ করে পড়ে গেল মেঝেতে। নির্বাক, নিস্তব্ধ, নিস্তেজ হয়ে পড়ে রইল। কাবির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। শ্বাস উঠানামা করছে দ্রুত, চোখ বিস্ফারিত। সে নিজেই ভড়কে গেছে নিজের কাজ দেখে।
পাথরের মতো দাঁড়িয়ে চেয়ে রইল সে ইথিকার দিকে। তারপর ধীরে এগিয়ে গিয়ে দরজার তালাটা খুলে দিল। দরজা খুলতেই আশিস আর আরিশ খান এক ঝটকায় ঢুকে পড়ল ঘরে। দুজনের চোখ চলে গেল ইথিকার নিথর শরীরের দিকে তাকিয়ে। পেছনে থেকে ছুটে এলেন লুবনা বেগম। চোখ ভেজা। কাবিরকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন। কাবির, কি হয়ে গেল এসব? কাবির চুপচাপ দাঁড়িয়ে রইল। মুখে কোনো অভিব্যক্তি নেই। সে কিছু না বলে চুপচাপ হেঁটে চলে গেল। ঘরের অবস্থা লণ্ডভণ্ড। আশিস আগুন নিভিয়ে দিল শুরুতেই। আরিশ ইথিকাকে ডাকল। ঠিক আছিস? ইথিকা ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে। চোখ মুখ লাল হয়ে গেছে তার। মনে হচ্ছে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে। আশিস তাকে টেনে তুলল। চল এখান থেকে। তোকে বলেছিলাম গয়নাগাটি টাকা পয়সাগুলো লাগবে না। বিপদে পড়বি। কথা শুনিসনি। চল। ইথিকা তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। লুবনা বেগম তাকে দেখামাত্রই বলল, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি জীবনেও শান্তি পাবে না। জীবনেও না। তুমি এতগুলো মানুষের বিশ্বাস ভরসা নিয়ে দিনের পর দিন খেলা করেছ। আল্লাহ ছাড়বেন না তোমাকে। ইথিকা চুপচাপ কেটে পড়ল। ফালতু কথা শুনতে সে আগ্রহী নয়। সে আজকে চিরতরে এই বাড়িকে বিদায় জানাতে এসেছে। তার ডিভোর্স চায়। মুক্তি চাই। এই জেলখানার মতো বাড়ি থেকে সে চিরদিনের জন্য বেরিয়ে যেতে চায়। জেদ চেপে যে বিয়ে সে করেছিল সেই ভুল বিয়ে থেকে সে বেরিয়ে নিজের মতো করে জীবন উদযাপন করতে চায়। সে জেদ ধরে বিয়েটা করার সময় কল্পনাও করতে পারেনি এই বাড়িটা এতটা দমবন্ধকর হবে। অন্তরা খানমের কথা ভেবে আজ তার মায়া হচ্ছে। এমন একটা কারাগারে থাকার জন্য সে কি করে নিজের জীবন বাজি রেখেছিল? কি বোকা ছিল অন্তরা খানম, আর একই বোকামি সেও করেছে, প্রতিশোধপরায়ণ হয়ে কাবির দেওয়ানকে বিয়ে করে। সে শীঘ্রই এই সম্পর্ক থেকে মুক্তি চায়। আর এই মুক্তিই হবে দেওয়ানদের জন্য মোক্ষম জবাব। দেওয়ানদের অহংকার আর রক্তকে পায় মারিয়ে সে বিদায় নেবে। এমনি এমনি যাবে না। সুটকেসগুলো নামিয়ে আনা হলো। কেউ কোনো বাধা দিল না। ইথিকা আমিন খানের সামনে এসে বলল, ড্যাড, পেপারসগুলো দাও। আমি আর এখানে থাকতে চাই না। আমিন খান কাউসার দেওয়ানের হাতে একটা পেপারস দিল। কাউসার দেওয়ান চোখ বড় বড় করে তাকালো। ডিভোর্স পেপার? আমিন খান বলল, হ্যাঁ, আর একটা কথা, আর্য কল্পনাকে নিয়ে আজকালের মধ্যে ফিরবে। এত পুলিশ গোয়েন্দা লাগানোর কিছু হয়নি। অযথা ঝামেলা তোরা তৈরি করছিস। কাবিরের গলার আওয়াজ শোনা গেল তখনই। এইসব ছোটলোকদের স্পর্ধা দেখে অবাক হচ্ছি আমি। আশিস খান বলল, কাদের ছোটলোক বলছো? কাবির তাদের দিকে কোম্পানির কাগজপত্রগুলো ছুঁড়ে মেরে বলল, একদম চুপ ছোটলোক জোচ্চর কোথাকার। একটা নষ্টা বেইমান মেয়ে তুলে দিয়েছিস আমার ঘাড়ে। তোদের মতোই বেয়াদব তোদের বোন। নারী জাতির কলঙ্ক। আমার অবাক লাগে এই বেইমানটাকে আমি বিশ্বাস করেছি অত কিছুর পরও। বিশ্বাসঘাতক বেইমান। ইথিকা বলল, মুখ সামলে কথা। কাবির তার মুখের উপর বলল, এই চুপ। তুই সর আমার সামনে থেকে। যা, তোকে এখনই তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তা। লুবনা বেগম ছুটে এসে তার মুখ চেপে ধরল। হু হু করে কেঁদে উঠল। ভেঙে গেল, সংসারটা ভেঙে গেল। সবটা শেষ হয়ে গেল। কাবির মায়ের হাত সরিয়ে ইথিকার মুখের দিকে আঙুল তুলে বলল, 3 তালাক, যা, বের হ। তোর এই মুখ আমাকে কোনোদিন দেখাবি না। এই মুখ আমি কোনো কিছুর বিনিময়ে দেখতে চাই না। এরপর থেকে আমার সামনে এসে দাঁড়ালে পুরো খান বংশকে নির্বংশ করে দেব। বের হ। বের হ বলছি। বের হ অমানুষের বাচ্চা। ইথিকা কিছুক্ষণ নড়াচড়া ছাড়া শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শান্ত গলায় বলল, থ্যাঙ্কস। কাবির আশিসকে বলল, তোরা কোথাও যেতে পারবি না। কল্পর খোঁজ দে আগে। নইলে সবার লাশ ফেলবো আজকে। মাথা খারাপ হওয়ার আগে তাড়াতাড়ি বলে ফেল। নইলে তোদের কি অবস্থা করব ভাবতেও পারছিস না। ইথিকা বলল, আগে সাইনটা। কাবির তার দিকে তাকালো। কি যেন ভেবে বলল, সাইন লাগবে না। 2 মিনিট অপেক্ষা কর। ওয়েট। সে চলে গেল। কিছুক্ষণের মধ্যে হইচই পড়ে গেল দেওয়ান বাড়ির মধ্যে। কাবিরের পিছু ছুটে আসছে কাদিন, কাশেদ, লুবনা বেগম, কিরণ, সবাই। কেউ তাকে আটকাতে পারছে না। তার হাতে লাইসেন্সধারী বন্দুক। কামরান দেওয়ান ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিল। উনার হাতেও একটা বন্দুক। খানদের দিকে আঙুল তাক করে কাবিরকে বললেন, শেষ করে দে ওদের। 20 বছর ধরে ওরা দেওয়ানদের সামনে চোখ তুলে কথা বলার সাহস পায়নি। আজ যখন আবার মাথা তুলেছে তখন তাদের শিকড়টাই উপড়ে দে। যেন আগামী 40 বছরেও এরা এই দেওয়ান বাড়ির মাটিতে দাঁড়িয়ে কথা বলার সাহস না পায়। আমি বলছি, মেরে দে ওদের। আমি আছি তোর পেছনে। এদের কিভাবে জবাব দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কিছু বুঝে উঠার আগেই কাবির ইথিকার দিকে বন্দুক তাক করল। সাথে সাথে চারপাশটা কম্পিত হল। ইথিকাকে ধাক্কা দিয়েছে আশিস খান। ফলস্বরূপ তার গায়ে বুকে গিয়ে পড়ল গুলি। ইথিকার মুখে রক্ত ছিটকে পড়ল। কাবির থামেনি। আবারও বন্দুক তাক করে গুলি ছুড়ল।
ইথিকা চিৎকার দিয়ে আশিস খানকে ধরে মাটিতে ধপ করে বসে পড়েছে, ভাগ্যিস নইলে গুলিটা তার গায়ে ঠিকই লাগত। আমিন খান স্তব্ধ হয়ে গেছে। ইথিকা চিৎকার দিয়ে কেঁদে উঠল। কাবির বন্দুকটা নিয়েই বসে পড়ল চেয়ারে। কাউসার দেওয়ানের হাত থেকে কাগজ নিয়ে স্বাক্ষর দিল। ইথিকা কাঁদতে কাঁদতে কাবিরের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, কাবির দেওয়ান, তোমাকে মৃত্যু না দেওয়া অবধি আমি শান্ত হব না। কাবির ডিভোর্স পেপারসটা আমিন খানের হাতে ধরিয়ে দিয়ে বলল, শেষবারের মতো দয়া দেখালাম। ছেলেকে হাসপাতালে নিয়ে যান, বাঁচলেও বাঁচতে পারে। পুলিশ পাঠাবেন, আমি প্রস্তুত। নিজের শার্ট পাল্টে এসে পানির গ্লাস নিয়ে হাজির হলো আরাব খান। কল্পনা পানি না খেয়ে কাচের গ্লাসটা ছুঁড়ে মারল তার দিকে। সে দ্রুত পা সরিয়ে নিল। গ্লাসটা টুকরো টুকরো হয়ে গেল। কল্পনা একদৃষ্টিতে টুকরোগুলোর দিকে তাকিয়ে রইল। আরাব খান বুঝতে পেরেছে তার উদ্দেশ্য। সে কাচের টুকরোগুলো দ্রুত কুড়িয়ে নিতে লাগল। কুড়িয়ে নেয়ার সময় হঠাৎ চোখ তুলে দেখল কল্পনা তার দিকে তাকিয়ে আছে। গালে জল শুকিয়ে গেছে, চোখের নিচে কালি বসে গেছে, চুল এলোমেলো। ওকে কোনোদিন মাথার কাপড় ছাড়া দেখা যায়নি এর আগে। আরাব খান ফিসফিস করে বলল, দেওয়ানি, তোমাকে মঞ্জুলিকার মতো লাগছে, বাট আই লাইক ইট। বলেই চোখ টিপে দিল। কল্পনা সাথে সাথে তার হাত থেকে একটা কাঁচ তুলে তার কাঁধেই গেঁথে দিল। আউচ! লাফ দিয়ে সরে গেল আরাব খান। কাঁধে হাত চেপে ধরল। হাতে তরল জাতীয় কিছু লাগছে। সে হাত তুলে দেখল রক্ত। কল্পনা আরও একটা কাঁচ তুলে তার মুখে ছুঁড়ে মারবে, ঠিক তখনই আরাব খান তাকে এক হাতে চেপে ধরে আরেক হাতে লেগে থাকা রক্ত তার ঠোঁটে ঘষে দিল। কল্পনা বুক চেপে ধরে করতে ভোগ করতে লাগল। পেটের ভিতর কিছু না থাকায় বমি আসছে না। আরাব খান অট্টহাসিতে ফেটে পড়ে কল্পনার কোমর জড়িয়ে ধরে ভাঙা আয়নাটার সামনে দাঁড় করিয়ে দিয়ে তার ঠোঁটের আশেপাশে লেগে থাকা রক্ত দেখিয়ে দিয়ে বলল, দেওয়ানি, মনে হচ্ছে আমার চুমুর জোরে তোমার ঠোঁটের আশেপাশে লিপস্টিক লেগে গেছে। আর যা বুঝলাম, তোমার ঠোঁটে লিপস্টিক ঠিকঠাক থাকার চাইতে ছড়িয়ে ছিটিয়ে থাকলে বেশি ভালো লাগে। কল্পনা তার দিকে চোখ ঘুরিয়ে তাকালো। আরাব খান তার চাহনি দেখে বলল, এভাবে তাকালে সর্বনাশ হয়ে যাবে বেআইন। কল্পনা তার মুখ বরাবর একদলা থুতু ছুঁড়ে বলল, তোমার মৃত্যু ঘনিয়ে আসছে তাই এভাবে উঠছ তুমি। জোসেফ আসবে আর তোমাকে কেটে ফালাফালা করবে। আমার কথা মিলিয়ে নিও। আরাব খান তার শাড়ির আঁচল টেনে মুখ মুছতে মুছতে বলল, যেগুলো মুখে ছুঁড়লে সেগুলোই কাল রাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমার ঘেন্না হচ্ছে না। কল্পনার গলার কাছে আবারও উথলে উঠল বমি। সে সর্বশক্তি দিয়ে আরাব খানকে ধাক্কা দিয়ে মেঝেতে বসে পড়ল। গা দুলিয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠে ডাকল, জোসেফ, আমি জানোয়ারটার সাথে পারছি না। আরাব খান তার সামনে বসে পড়ল। বলল, কাল রাতে তুমি আমার সাথে ছিলে, এসব অস্বীকার করতে পারবে না। জোসেফকে সব প্রমাণ দেখালে সে 2 সেকেন্ডে তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তোমার কিছু করার নেই দেওয়ানি। উই আর ম্যারিড কাপল। তুমি আমাকে কবুল বলেছ, আমি তোমাকে। ব্যাস। বলেই হাসল। কল্পনা কাঁদতে লাগল। সে কাল রাতে জোসেফ ভেবে? না। সে নিজের মাথার চুল টেনে ধরল। মরে যাবে সে, কিন্তু এই লোকটার কথা সে বিশ্বাস করবে না। তাকে ওভাবে কাঁদতে দেখে হো হো করে হাসতে হাসতে বেরিয়ে পড়ল আরাব খান। বাইরে কিছুক্ষণ পর গোলাগুলি শুরু হয়েছে। কল্পনা তখন দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছিল। গোলাগুলির শব্দে সে জেগে উঠল। জোসেফ, জোসেফ এসেছে! এক ছুটে দরজার কাছে গেল সে। দরজা ধাক্কালো। অনেকক্ষণ দরজা ধাক্কা দিল সে, কিন্তু দরজা খুলল না কেউ। হঠাৎ কি মনে করে হাত থেমে গেল। জোসেফের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে সে? কোনোমতে হেঁটে খাটের পেছনে এসে লুকিয়ে পড়ল সে। থরথর করে কাঁপছে হাত পা, সমস্ত দেহ। কল্পনা কাপা কাপা হাতে মুখ। জোসেফের সামনে এভাবে যাবে? কি করে যাবে? না, যাবে না। জোসেফের ঘৃণা শেষ হইতে পারবে না। জোসেফ কি তাকে অবিশ্বাস করবে? বিশ্বাস করে নেবে আরাব খানের কথা? বিশ্বাস করবে ওইসব বিয়েটিয়ে সত্যি? কল্পনা আবারও কাঁদতে লাগল। আবারও নাম মুখ মুছে নিল। হাতের ভর দিয়ে মেঝে থেকে উঠে বোতলের পানি ঢেলে মুখ ধুয়ে নিল। ভাঙা আয়নাটার সামনে দাঁড়িয়ে মুখ পুরোটা মুছে নিল। এবার জোসেফ কিছু বুঝবে না। বাইরে গোলাগুলির শব্দ তীব্র হয়ে উঠেছে। অনেকগুলো পায়ের আওয়াজ। কল্পনার বুকের ভেতর তোড়পাচ্ছে। হঠাৎ সেই প্রিয় কণ্ঠস্বর কানে বাজল, কল্প। কল্পনা পাগলের মতো ছুটে গেল দরজার কাছে। দরজায় হাত দিয়ে ধাক্কা দিতে লাগল। কান্নার চোটে কথা অবধি বলতে পারল না। দরজার সামনে মুখ ঠেকিয়ে কাঁদতে লাগল। ভারী পায়ের শব্দটা ঘনিয়ে আসছে। কণ্ঠস্বরটা আরো গাঢ় হয়ে বাজল কানে, কল্প। কল্পনা আর নিতে পারল না। এক দৌড়ে খাটের পেছনে গিয়ে বসে পড়ল। মুখ চেপে ধরে কাঁদতে লাগল। দরজায় লাথি পড়ছে। লাথালাথির কিছুক্ষণ পর বিকট শব্দ তুলে দরজাটা খুলে গেল। কল্পনা দমবন্ধ করে বসে রইল খাটের পেছনে। বাইরে তুমুল চেঁচামেচি। আরাব খানকে খুঁজছে সবাই।
জোসেফ ঘরের কোনায় কোনায় পিস্তল তাক করে সতর্কতার সাথে এগোতে এগোতে ডাকল, কল্প কোথায় তুমি? এই আরাব খান বের হ শুয়োরের বাচ্চা। ঘরের মধ্যে একজন গোয়েন্দা সদস্য ঢুকে পড়ছে। কল্পনা উঁকি দিয়ে দেখল জোসেফকে। কান্নাদের আর আটকানো গেল না। হায় আল্লাহ, কি হবে তার? এই মানুষটাকে ছাড়া সে এক মুহূর্তও ভাবতে পারে না। কল্পনা তার দিকে তাকিয়ে কাঁদছে। ঠিক সেই সময় কান্নার শব্দ শুনে জোসেফ ঘাড় ফিরিয়ে তাকালো। চোখে চোখ পড়তেই কল্পনা জমে গেল। বড় বড় চোখ করে কান্না থামিয়ে চেয়ে রইল। তাকে এমন অবস্থায় দেখে জোসেফ তার দিকে ভালো করে তাকিয়ে ডাকল, কল্প, তুমি ওখানে কেন? কি হয়েছে? আমি জোসেফ। এসো। কল্পনা পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে ঠোঁট ভেঙে কেঁদে উঠে ঝাঁপিয়ে পড়ল তার বুকে। জোসেফ তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে কপালে গালে চুমু খেয়ে বলল, আমি এসে গেছি, আর ভয় নেই। রিল্যাক্স, কান্না থামাও। কেঁদো না। দেখো, আমি জোসেফ। কল্পনা কেঁদে যাচ্ছে। জোসেফ তার কান্না এই প্রথম দেখছে। তার বুক ছিঁড়ে যাচ্ছে। জানোয়ারটা লুকোলো কই? কল্পনা তার দিকে মুখ তুলে তাকালো। দু হাত বাড়িয়ে গাল ছুল। আবার হাউমাউ করে কেঁদে উঠে বুকে ঝাঁপিয়ে পড়ল। শক্ত করে ধরে রাখল। বাকি সব মিথ্যে হয়ে যাক। জোসেফও তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। আচমকা একটুখানি শব্দ কানে আসতেই সে চমকে পেছনে ঘুরে তাকালো। চেয়ারে গা ছড়িয়ে বসে এক পা আরেক পায়ের ওপর তুলে ঠোঁটের কোণে সিগারেট গুজে ধীরে ধীরে আগুন ধরাচ্ছে আরাব খান। জোসেফ লাথি দিয়ে চেয়ার সহ ফেলে দিল তাকে। আরাব খান পড়ে গিয়েও কল্পনার দিকে তাকিয়ে হাসছে। চলমান